আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। বুঝতেই পারছেন আজকেও মানচিত্র আছে। তো তার আগে আমরা ক্লাসটি একটু শেয়ার দিয়ে তারপরে আমরা ক্লাসটি শুরু করতে পারি। আচ্ছা, আজকের ক্লাসটি একটু ব্যতিক্রম, আপনারা বুঝতে পারছেন। এটা একটা কম্বাইন ক্লাস হবে, অর্থাৎ অনেকগুলো বিষয় আমাদের আজকে নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাপশনটা দেখেন আপনারা। বাংলাদেশের বানানটা ভুলে গেছে দেখতো, বাংলাদেশের বানানটা ঠিক করে দেই। আচ্ছা, আমরা একটু ক্যাপশনে বানানটা ভুল গেছি, বাংলাদেশের। আচ্ছা, আমরা একটু সবাই শেয়ার দেই, তারপরে আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। অবশ্যই আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার দিব। এডিট আমি একটু আপনাদের এডিট করে নেই, হ্যাঁ, তারপরে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা ক্যাপশনে বানানটা ভুল গেছি, বাংলাদেশের। আচ্ছা, এটা পেইড লেকচারের অংশ। তারপরে আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। আজকে লেকচার কত? অবশ্যই আমরা বিভিন্ন গ্রুপে শেয়ার দিব। আমি একটু আপনাদের এডিট করে নেই, হ্যাঁ, তারপরে আমরা শুরু করতে পারি। আচ্ছা, আজকে মূলত আমাদের পেইড ক্লাসের সাথে এই ক্লাসটা আমরা নিব হচ্ছে পাবলিক গ্রুপে, ওকে। আর আমাদের এই মুহূর্তে বিজ্ঞান ক্লাস চলতেছে, এই জন্য দুইটা ক্লাস একই সাথে হওয়ার কারণে একটু আমরা লেট করলাম, যদিও 8:30 হওয়ার কথা ছিল। আচ্ছা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমরা যেই টপিকটা আজকে সিলেক্ট করছি এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, অর্থাৎ আমাদের এটা লিখিততেও কাজে লাগবে, ওকে। আপনারা আজকে এই ধরনের কম্বাইন টপিকটা আমি কেন পড়াচ্ছি একটু আপনাদের বলি। যারা এই মুহূর্তে 43তম বিসিএস প্রিলিমিনারি দিবেন, সরি লিখিত দিবেন, 44তম লিখিত দিবেন এবং 45তম যারা প্রিলিমিনারি দিব, তাদের জন্য আজকের ক্লাসটি, অর্থাৎ আজকে একটি কম্বাইন ক্লাস আমরা নিব। এইখানে আমরা আজকে এমন কিছু বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ম্যাপের মাধ্যমে, যেই ক্লাসগুলো আপনারা অতীতে কখনো করেননি অথবা কেউ করায়নি, অথবা আপনারা হয়তো মুখস্থ করে গেছেন, শুধু মুখস্থটা আপনারা কখনোই বুঝেন নাই, ওকে। মেইন থিম থেকে আমরা হয়তো দূরে ছিলাম। তো এই কারণে আজকে আমি এইটা মূলত আমি লিখিত ক্লাস নিয়েছিলাম। তো লিখিত নেওয়ার পরে আমার মনে হলো এটা প্রিলিমিনারিতে আমাদের একটা ক্লাস হওয়া উচিত। তো আমি সেই ক্লাসটি আজকে আপনাদের জন্য নিচ্ছি। অর্থাৎ এটা প্রিলিমিনারিতে অবশ্যই কাজে লাগবে আর লিখিততেও কাজে লাগবে। তবে তার আগে একটু আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের বর্তমান সময়টা নিয়ে একটু আপনাদের কথা বলা দরকার। আমরা ধারণা করছিলাম যে বিসিএসটা হয়তো 45তম বিসিএস প্রিলিমিনারি হয়তো আরেকটু পরে হবে, হয়তো বা আগামী বছরের মার্চ এপ্রিল মে এর এই দিকে আর কি হবে। কিন্তু এই মুহূর্তে আমরা জানতে পারলাম যে বেশ কয়েকটা জায়গা থেকে মোটামুটি আমরা দেখলাম যে আপনার হয়তোবা জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের শুরুর দিকে হচ্ছে আপনার 45তমর সার্কুলার হয়ে যাবে। আর যদি সার্কুলার হয়ে যায় তাহলে হচ্ছে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে পরীক্ষা হয়ে যেতে পারে। তার মানে কিন্তু আসলে সময় খুবই কম। এবং আপনারা জানেন যে আমাদের বর্তমান পিএসসি চেয়ারম্যান স্যার, অসংখ্য তাকে ধন্যবাদ, তিনি চাকরি পরীক্ষায় যে জট, সেই জট থেকে হচ্ছে আপনার বেরিয়ে আসার চেষ্টা করতেছেন। তার মানে আমরা এটা থেকে বুঝলাম যে আমাদের প্রিলিমিনারি সময়টা পাবো আমরা খুবই কম। আর তাছাড়া হচ্ছে লিখিতর জন্য হয়তোবা নেক্সট থেকে এমন হবে যে মাত্র 3 মাস বা 4 মাস সময় পাওয়া যাবে। এখন আমাদের যেই কারণে আমরা যদি প্রিলিমিনারিতেও টিকি, যদি আগে থেকে খুব ভালো প্রস্তুতি না থাকে তাহলে আমাদের কিন্তু পিছিয়ে যাব। এটা আপনারা বুঝছেন কেন? অর্থাৎ লিখিত সম্পর্কে যদি আমাদের একটু ধারণা না থাকে তাহলে আমরা আসলে বুঝবো না যে আমরা হঠাৎ করে প্রিলিমিনারি টিকেও আমাদের কোনো লাভ হবে না। এই জন্য হচ্ছে আমাদের মনে হয় এখন একটা সময় চলে আসছে যখন হচ্ছে কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার। অর্থাৎ আমরা যখন প্রিলিমিনারি পড়বো, একেবারে রিটেনের প্রস্তুতি আমি কাউকে নিতে বলতেছি না, তবে আগে থেকে আমাদের এমন প্রস্তুতি নেওয়া উচিত যেন
পরীক্ষায় যে হঠাৎ করে আমি যেন একদম আকাশ থেকে না পড়ি যে আসলে 3 মাসের ভিতরে আমি 900 নম্বরের একটা লিখিত প্রস্তুতি কিভাবে শেষ করব। এই জন্য আমার মনে হয় যে আমাদের এখন থেকে এই ধরনের প্রস্তুতি নেওয়া উচিত, এবং আমি চেষ্টা করব আজকে থেকে বা নেক্সট দিনগুলো থেকে যে আমি যখন প্রিলিমিনারি ক্লাস নিব তখন আপনাদের বলে দিব যে এই টপিক থেকে লিখিত আসলে কি পড়বেন। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন ইতিহাস পড়ি, ধরেন আপনি 6 দফা পড়লেন, ধরেন আপনি 69-এর গণঅভ্যুত্থান পড়লেন, ধরেন আপনি 70-এর নির্বাচন পড়লেন, মুজিবনগর সরকার পড়লেন, এই বিষয়টা যখন আমরা পড়ি তখন একটু আমরা যদি চেষ্টা করি যেটাকে আমি পুরোটাই মুখস্থ করি, 6 দফাটাকে আমি পুরোপুরি মুখস্থ করি, যাতে করে আমার এমনভাবে পড়বো যাতে করে আমি লিখিততে লিখতে পারি। আমরা মনে হয় এইভাবে পড়ার সময় আমাদের চলে আসছে। আমি যখন সংবিধান পড়বো তখন আমাকে এভাবে পড়তে হবে, ঠিক তেমনইভাবে হচ্ছে এই বিষয়গুলো। ধরুন আমি তিস্তা ব্যারেজ পড়বো, এখন তিস্তা ব্যারেজ থেকে কিন্তু লিখিততে প্রশ্ন আসে বা প্রশ্ন আসতে পারে। ধরেন নিষ্ক্রিয় বদ্বীপ থেকে প্রশ্ন আসছিল, সক্রিয় বদ্বীপ থেকে প্রশ্ন আসছিল। সো আমরা এটাকে প্রিলিমিনারিতে প্রশ্ন হয়, আবার লিখিততে প্রশ্ন হয়। বেঙ্গল ফ্যান থেকে দেখেন যে প্রিলিতে প্রশ্ন আসছে, আবার লিখিতের জন্য পড়তে হবে। সুতরাং আমরা এই বিষয়টা বলে দিব যে এটা লিখিতের জন্য পড়তে হবে। যখন আমি বলবো ওই বিষয়গুলোকে আপনারা একটু বেশি করে পড়বেন, গুরুত্ব দিয়ে পড়বেন। তো আজকে টপিকটা হচ্ছে আমাদের এই কয়েকটা কম্বাইন্ড, অর্থাৎ একই বিষয় আপনাকে লিখিততে লাগবে, প্রিলিমিনারিতেও পড়তে হবে। ওকে, ধরেন আপনারা যারা উপজাতি পড়েন, আমাদের যেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর যদি আমরা 3য় অধ্যায়ে পড়ি উপজাতি, ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যা উপজাতি আদমশুমারি, তাই না, এই যে অধ্যায়টা আমরা পড়ি, ঠিক এটাই কিন্তু লিখিততে বাংলাদেশ বিষয়াবলীতে 2য় অধ্যায়। আপনারা চিন্তা করেন, তার মানে এখানে আপনি যে চাকমা পড়তেছেন প্রিলিমিনারির জন্য, এটাকেই যদি আপনি চাকমাদের জীবনধারাটাকে যদি আপনি একটু করে পড়েন, একটু বিস্তারিত পড়েন, তাহলে কিন্তু আপনার লিখিতের একটা টপিক শেষ হয়ে যাচ্ছে। আবার আপনার পিলিও শেষ হয়ে যাচ্ছে, পিলিটা খুব ভালো করে কভার হবে, দেখছেন খেয়াল করে। আবার ধরেন আপনি উপজাতীয় রাজনীতিটাকে আপনি যদি একটু ভালো করে পড়েন, ধরেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটা কিন্তু লিখিততে আসার মতো প্রশ্ন অথবা আসে। ওকে, এটাকে যদি আপনি একটু বিস্তারিত পড়েন, প্রিলিমিনারির মতো না পড়ে লিখিতের মতো পড়েন, তাহলে কিন্তু আপনার পিলির প্রস্তুতিটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এইরকম যে অধ্যায়গুলো আছে যেগুলো আমাকে পড়তে হয়, সেগুলোকে যদি আমরা একটু ভালো করেও পড়ি, ধরেন আমি যখন অর্থনীতি পড়ব, অর্থনীতিতে যদি আমাকে এরকম আসে যে আপনার অর্থনীতি কীভাবে প্রশ্ন আসে, দেখেন যে বিগত 5 বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি লিখুন, ধরেন এটাই মাত্র 5 নম্বর বা 3 নম্বর। তার মানে কিন্তু আপনাকে 5 বছরের এই যে আপনার প্রবৃদ্ধিটা, সেটা আপনাকে দেখাতে হচ্ছে অর্থ বছর অনুসারে। অর্থাৎ ধরেন আপনি লিখলেন 2016-17 এত পার্সেন্ট, 2017-18 এত পার্সেন্ট, 19-20 এত পার্সেন্ট, 20-21 এত পার্সেন্ট, 22-23 এত পার্সেন্ট, দেখছেন কিনা। সো এত পার্সেন্ট প্রবৃদ্ধি হলো। এটা আমি যদি 5 বছরের মুখস্থ করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আমার কিন্তু লিখিত হয়ে যাচ্ছে। আবার আমার এখান থেকে 3টা মিনিমাম ডাটা আমার কিন্তু প্রিলিমিনারির জন্য লাগে, ধরেন বিগত সালেরটা, বর্তমানটা, ঠিক আছে, আর প্রজেক্টেডটা, এটা কিন্তু আমার পড়তেই হয়। তার মানে আমরা এভাবে করে একটু কম্বাইন করে যদি এখন প্রস্তুতি নেই, তাহলে আগামী বিসিএসগুলোতে আমাকে এভাবে হয়তোবা খুব বেশি ঝামেলা হবে না। তো আমরা চেষ্টা করবো এভাবে করে, অর্থাৎ লিখিতটাকে যেন যেই আপনার মনে না হয় যে আমি একদম সাগর থেকে পড়লাম কিনা, ঠিক আছে। আবার দেখেন যে বাংলাদেশ বিষয়াবলীটা যখন আপনি ভালো করে পড়বেন অথবা আন্তর্জাতিক কিছু টপিক ভালো করে পড়বেন, তখন কিন্তু আপনার রচনার যে ডাটাটা থাকে রচনার জন্য, সেটাও আপনার মুখস্থ হয়ে যাবে। রচনার জন্য আপনাকে নতুন করে পড়তে হবে না, দেখছেন খেয়াল করে। তাহলে বাংলা ইংরেজি রচনার জন্য আপনাকে এগুলো অনেক হেল্প করবে। তাহলে আমরা সেই সব বিষয়গুলো যখন পড়াবো তখন বলে দিব যে এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। তাহলে আমরা এইভাবে করে প্রস্তুতি নিব। আজকের বিষয়টাও হচ্ছে সেরকম একটা টপিক, যেখান থেকে যেই ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলো হচ্ছে আপনার প্রিলিমিনারির জন্য, আর যখন আমি বিস্তারিত বলবো এটা হচ্ছে আমার লিখিতর জন্য। এখন এইসব ক্লাস করার আগে আমাদের যেই কাজটি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আমাদের নোট করতে হবে। আপনারা যারা চিন্তা করেন যে টিচার নোট করে দিবে, হ্যাঁ, টিচার ক্লাস নিয়ে আবার টিচার আপনাকে নোট করে আপলোড দিবে আর আপনি কিছুই করবেন না, আপনি হয়তো দেখলেন অথবা সপ্তাহে একদিন দেখলেন, এটা দিয়ে আপনার কোনো ধরনের হেল্প হবে না। ওকে, আমাদের প্রত্যেকের যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আমাদের হাতের লেখা। এই দেখেন আমার হাতের লেখা খুবই খারাপ। সো আপনারা যে কাজটা করবেন অবশ্যই প্রচুর পরিমাণে লিখবেন, ঠিক আছে। লেখার জন্য লিখলে যেভাবে মনে থাকে এটা আপনার কোনোভাবেই আপনার মনে থাকবে না। এই জন্য হচ্ছে আমরা লিখে লিখে যে কাজটা করতে পারি, যদি আমি লেখার অভ্যাসটা এখন থেকে করি তাহলে দেখবেন যে লিখলে মিনিমাম 70 থেকে 80% মুখস্থ এমনিতেই হয়ে যায়। এই জন্য লেখার অভ্যাসটা এখন থেকে আপনারা করবেন। কখনোই আমি যা বলবো, আপনার জানা তথ্য হলেও আপনি আরেকবার লেখেন না, আপনার যে টাইমটা তো আর আপনার ব্যয় হচ্ছে না এখানে, কারণ আপনি ওই টাইমটা বসে না থেকে ওই টাইমটা আপনি লিখবেন।
আপনাদের এই লেখার অভ্যাসটা এখন থেকে সবাই করবেন, ঠিক আছে? এই জন্য আমাদের এখন সময় আসছে কম্বাইন্ড প্রিপারেশনের আমরা খুবই জোর দিব যে যেসব বিষয় পড়বো সেটা তো লিখিত তো লাগবে কি না, সেভাবে করে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা যারা যুক্ত হচ্ছি তারা কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু কমেন্ট করি, তারপরে আমরা আজকের লেকচারে যাব। আচ্ছা, আর আমরা একটা কাজ করতে পারি, বন্ধুদেরকে মেনশন করতে পারি, বন্ধুরা দেখলো যে কেমন ক্লাস হয়। ওকে, আচ্ছা ভাই, আপনি এতবার বলার পরেও গ্রুপে সবাই মেসেজ করে, এতে আপনার ক্লাস খুঁজে পেতে সমস্যা হয়। আপনারা বেশি চ্যাট গ্রুপে মেসেজ দিবেন না, আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আজকে আমরা ক্লাসটি শুরু করতে পারি মনে হয়। আচ্ছা, আপনারা অনেকে আমরা একটু করি, কে কোথা থেকে যুক্ত হচ্ছে একটু আমরা জানাই, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব। ওকে, আর বন্ধুদেরকে একটু আমরা মেনশন দেই এবং আজকের ক্লাসটি অবশ্যই আপনারা শেয়ার দিবেন, বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার দিবেন। আচ্ছা, ফ্রম পেইড ব্যাচ, আচ্ছা আজকে আমার পেইড ব্যাচের প্রায় 1500 স্টুডেন্ট আছেন, তাদের অনেকে এখানে আছেন প্রিলিমিনারিতে আর কি, আর লিখিত মিলে হচ্ছে আমাদের এখন 1700। যা হোক, আমরা আজকে দেখব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। এর অর্থ কিন্তু এই না যে আমি একদম ওই যে আগে যেভাবে ম্যাপের যে ক্লাসটা করাইছি আজকে ঠিক সেইভাবে আমি করাবো না। ভৌগোলিক অবস্থান বলতে হচ্ছে আমাদের লিখিততে যেভাবে করে লাগে সেটা একটু দেখাবো। এর সুবিধা, ঝুঁকি, বাংলাদেশের সমুদ্র সীমা, সুনীল অর্থনীতি, বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, নিষ্ক্রিয় বদ্বীপ, ওকে, বেঙ্গল ফ্যান, সোয়াস অফ নো গ্রাউন্ড, তিস্তা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, টিপাইমুখ ব্যারেজ এবং সিলেটের বন্যা। সিলেটের বন্যা কেন হলো, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখেন, এটা কিন্তু আপনার ভূগোলেও কাজে লাগবে, একটু বলে দেখা দরকার যে আপনার ভূগোলেও এটা খুবই কাজের একটা বিষয়। তাহলে একটু আমরা প্রথমে আসি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে। আচ্ছা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা যখন আমরা পড়ি, অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশটা আসলে কোথায়, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশটা আসলে কোথায় আমরা এটা দেখার চেষ্টা করব। আচ্ছা, এখন এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা যে জিনিসটা হয়তো অনেকেই বুঝি না, সেটা হচ্ছে আমরা পড়ে যাই। সেটা কীভাবে পড়ি, যে বাংলাদেশ হচ্ছে 20 ডিগ্রি, আমরা পড়ি না যে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্য, ঠিক আছে, আর 88 ডিগ্রি থেকে 92 ডিগ্রি হচ্ছে আপনার পূর্ব দ্রাঘিমা রেখার মাঝে অবস্থিত বাংলাদেশ। এটা কিন্তু আমরা শুধু পড়ে যাই, অনেকে হয়তো বুঝি না, হয়তো 2-1 জনে বুঝলেও বাকি 98% স্টুডেন্টই এটা হচ্ছে আপনার শুধুমাত্র মুখস্থ করে যায়। আমি আজকে সেই বিষয়টা দেখাবো। আর ম্যাপের চারপাশ নিয়ে যে ভিডিওগুলো আমার অ্যাভেলেবেল ভিডিও আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এটা আমার ইউটিউবেও আছে অথবা আমার পেইড ব্যাচে আছে, এই গ্রুপেও আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল গ্রুপে আছে, সব জায়গায় আছে। ওকে, তাহলে একটু আমরা দেখি। এইটা যখন আপনি বুঝতে হবে, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই ডিগ্রিটা দেখেন, আমি মনে হয় আগে একদিন দেখাইছি, তারপরে আজকে একটু সংক্ষেপে দেখাই যায়। ওকে, সংক্ষেপে দেখাই আমরা মূল ক্লাসে প্রবেশ করব। এই যে ডিগ্রিটা যখন আপনি বলবেন তখন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণটা আসলে আমি কিভাবে বলতেছি এটা একটু দেখাই আপনাকে। প্রথমে আমরা জানি যে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা আছে পূর্ব থেকে পশ্চিমে গেছে, এটাকে বলা হয় নিরক্ষ রেখা। দ্রুত, নিরক্ষ রেখা। ওকে, আচ্ছা, এটা দাগ কম হচ্ছে। আচ্ছা, নিরক্ষরেখা থেকে উপরের দিকটাকে সবসময় উত্তর বলা হয়। ওকে, মনে রাখবেন যে এটা হচ্ছে উত্তর, আমি বাংলাদেশটা বোঝানোর জন্য বলতেছি, আর নিচের দিকটা হচ্ছে আপনার দক্ষিণ। ওকে, আর যদি আমি মূল মধ্যরেখা বলি, এই মূল মধ্যরেখার মানও 0 ডিগ্রি। ওকে, এই মূল মধ্যরেখা থেকে, এটার নাম হচ্ছে কি বলুন তো, মূল মধ্যরেখা, যাকে আমরা বলি হচ্ছে গ্রিনিচ রেখা, যাকে আমরা কি বলি, গ্রিনিচ রেখা। ওকে, এখান থেকে বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে। এখন এটা বাংলাদেশের অবস্থানটা কোথায় দেখেন, বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এর মাঝামাঝি, এই পাশটা, এই অংশটায়, এই দিকে যে 90 ডিগ্রি আছে না, এই 90 ডিগ্রিতে হচ্ছে বাংলাদেশের অবস্থান। বুঝছেন কিনা, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, মোট হয় 360 ডিগ্রি। পৃথিবী একটা 360 ডিগ্রি কোণ। এখন বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায় দেখেন, বাংলাদেশের অবস্থানটা হচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটে, বাংলাদেশের অবস্থান হচ্ছে এই দিকে। ওকে, এইখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান এবং এটার মান হলো 90 ডিগ্রি। এটার মান হচ্ছে কত বলুন তো, 90 ডিগ্রিতে। তাহলে এখান থেকে বাংলাদেশটা কোথায় দেখেন, নিরক্ষরেখা থেকে বাংলাদেশটা হলো 23.5 ডিগ্রি উত্তরে
এটির মান কত? 23.5 ডিগ্রি উত্তর। এই হলো উত্তর। উত্তরটা কিভাবে দেখেন যে উত্তরটা হলো এইভাবে। এখন দেখেন এটা হলো ভাঙ্গা, আমরা জানি যে 90 ডিগ্রি আর হচ্ছে 23.5 ডিগ্রি, এই দুইটা মিশছে হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা। এটা ধরেন ফরিদপুরের ভাঙ্গা যদি হয় বাংলাদেশের মিডল পয়েন্টে, তাহলে এইটা হলো বাংলাদেশের মানচিত্র। আমার কিন্তু পুরোপুরি হবে না, ওকে, ধরেন পুরোপুরি হলো না, বাট এটা হলো ফরিদপুরের ভাঙ্গা, এই ওকে, এইটা হলো বাংলাদেশ। এখন বাংলাদেশটাকে আমি ওই যে বললাম না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমি কিভাবে বলছি দেখেন। সেটা হলো আপনারা তো ভাববেন যে এই দিক তো উত্তর, উপরের দিকটা কি বলুন তো উত্তর, নিচের দিকটা হলো কি বলুন তো দক্ষিণ, আর এই দিকটা হলো কি পূর্ব, এই দিকটা হলো পশ্চিম। তাহলে বাংলাদেশের অবস্থানটা যখন বলা হলো যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি, দেখেন এইখানে বলা হলো 26 ডিগ্রি, আমরা জানি যে এই যে মাঝ বরাবর হচ্ছে আপনার 23 ডিগ্রি, তাই না? আর নিচে যদি যাই আমি, এটা হলো 20 ডিগ্রি। ওকে, ধরেন বাংলাদেশ হচ্ছে এই রেখায় অবস্থিত একেবারে দক্ষিণ দিকে, ওকে, দক্ষিণ দিকে হচ্ছে এইটা, আর উত্তর দিকে যেখানে পঞ্চগড়ের একেবারে বাংলা বান্ধা, এটা হলো 26 ডিগ্রিতে অবস্থিত। এটা কয় ডিগ্রিতে বলুন তো? এটি হলো 26 ডিগ্রিতে, বুঝছেন কিনা? আর পূর্ব দিকটা হচ্ছে যেখানে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা, আমরা জানি যে সবচেয়ে পূর্ব দিকের স্থান, এটি হচ্ছে আপনার 88 ডিগ্রিতে, এটি হচ্ছে 88 ডিগ্রিতে, 88, এটি হলো 88 ডিগ্রিতে। আর এই দিকটা যেখানে হচ্ছে সিলেট অথবা হচ্ছে একেবারে থানচি, এটা হচ্ছে 92 ডিগ্রিতে অবস্থিত, ওকে, 92 ডিগ্রি। এখন আপনাদের একটু বিস্তারিত বোঝাচ্ছি। এখন এই দিকটা আমি আসলে কিভাবে মাপলাম দেখেন, যে বললো যে আমি যখন অক্ষরেখা যখন বললাম এটা হলো 20 ডিগ্রি, দেখেন এটা হলো 20 ডিগ্রি, আমি মিনিটগুলো বলতেছি না, ওকে, এটা হলো 20 ডিগ্রি। একেবারে দক্ষিণে যদি আমি টেকনাফ বা সেন্ট মার্টিনস বলি, এটি হচ্ছে একেবারে দক্ষিণ দিকে 20 ডিগ্রির মধ্যে। এখন এটা কিন্তু দেখেন বাংলাদেশ থেকে দক্ষিণে, অথচ আমি যখন বলতেছি তখন বললাম যে এটাকে সবগুলোই উত্তর বললাম, বাংলাদেশের দক্ষিণ দিকটাকে উত্তর বললাম, আবার পঞ্চগড়ে যেটা গেছে এটাকেও আমি উত্তর বললাম। কেন উত্তর বললাম বলেন তো? এর অর্থ হচ্ছে অক্ষরেখাগুলো এই যে নিরক্ষরেখা থেকে দুটাই উত্তরে, 20 ডিগ্রিও উত্তরে আর 26 ডিগ্রিও উত্তরে, আমরা বুঝছি কিনা? 26 ডিগ্রিও উত্তরে বিধায় আমরা এটাকে বলছি হচ্ছে দুটাই হচ্ছে উত্তর বলছি, ওকে। অর্থাৎ উত্তর বলতে বাংলাদেশের উত্তর না, উত্তর বলতে হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তরে। আপনারা বুঝছেন কিনা? না বুঝলে আবার বুঝাবো। আচ্ছা, না বুঝলে নিচে কমেন্ট করেন কি বুঝেন নাই। আচ্ছা, আমি যখন পূর্ব বললাম তখন দুটাকেই পূর্ব বলছি। দেখেন বাংলাদেশের পশ্চিম দিক থেকে যে রেখাটা গেছে 88 ডিগ্রি, যেটা কয় মিনিট জানো? 88 ডিগ্রি কত মিনিট জানো? আচ্ছা, 88 ডিগ্রি 01 মিনিট, ওকে, এটাকেও আমি কিন্তু পূর্ব বলছি। আবার এই দিকে যেটা গেছে পূর্ব দিকে, যেটা হচ্ছে থানচি অথবা সিলেট দিয়ে, এটাকেও আমি কিন্তু পূর্ব বললাম। এই পূর্বটা কোন পূর্ব? এই পূর্বটা হচ্ছে গ্রিনিচ রেখা থেকে পূর্ব, গ্রিনিচ রেখা থেকে দুটেই পূর্ব দিকে বিদায় হচ্ছে, এটাকে আমরা দুটাকেই পূর্ব বলছি, ওকে। এখন একটু আমি আপনাদেরকে এক্সাক্ট দেখাই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মাঝখানে। আচ্ছা, এটা হলো একেবারে দক্ষিণ দিকে যখন আমি বলবো তখন হচ্ছে একেবারে সেন্ট মার্টিনস, বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার একেবারে দক্ষিণে আছে কি বলুন তো? সেন্ট মার্টিনস এবং ছেড়া দ্বীপ, ওকে। এই ছেড়া দ্বীপের পরে বাংলাদেশের আর কোনো ভূখণ্ড নাই, অর্থাৎ বাংলাদেশ অবস্থিত হচ্ছে আপনার দক্ষিণ দিকে যখন আমি বলবো এর মাঝে অবস্থিত, ওকে। সেটি হচ্ছে কত জন? দেখেন দক্ষিণ দিকে হচ্ছে 20 ডিগ্রি, কি যেন বলা হয় ওটাকে? 20 ডিগ্রি কত মিনিট যেন? হ্যাঁ, 20 ডিগ্রি 34 মিনিট। হ্যাঁ, সেন্ট মার্টিনে একেবারে দক্ষিণ দিকে গেলে এটাকে বলা হবে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা। দেখেন উত্তর অক্ষরেখা কোনটা বলেন তো? এই উত্তর, নিরক্ষরেখা থেকে উপরে তাই উত্তর, ওকে। থেকে আমি যদি একেবারে উপরে যাই যেখানে হচ্ছে বাংলা বান্ধা মানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান, তাই না? এই বাংলা বান্ধা এটার অবস্থান হচ্ছে 26 ডিগ্রি। এটার অবস্থান হচ্ছে কোথায় বলুন তো? এটি হচ্ছে 26 ডিগ্রি কত মিনিট যেন? 26 ডিগ্রি 38 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষরেখা। এটাও উত্তর, এটাও উত্তর, দেখছেন? বা অক্ষরেখা অথবা অক্ষাংশ, উত্তর অক্ষাংশ,
দেখছেন, এটি হলো অক্ষাংশ। আপনারা বুঝছেন কিনা? তাহলে এটাকে উত্তর বললাম, এটাকে উত্তর বললাম। এটা কোন উত্তর? এটা হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তর। দেখছেন, এটাও দক্ষিণেও উত্তর, উপরেরটাও উত্তর। মানে সোয়ানো যেগুলো উপরেরগুলো সবগুলোই উত্তর অক্ষরেখা বলতে হবে। আচ্ছা, এবার আসি আমি তাহলে পূর্ব দিকে, সরি পশ্চিম দিকটা না, দুটোই হচ্ছে পূর্ব। দেখেন, এটা হচ্ছে একেবারে যদি বাংলাদেশের পশ্চিম দিকে লাস্ট প্রান্ত বলি, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা, তাই না? এই মনাকষাটা হচ্ছে, এটা হচ্ছে মনাকষা, এটি হচ্ছে লাস্ট প্রান্ত, একেবারে বাংলাদেশের পশ্চিম দিকে লাস্ট প্রান্ত। এটি কত ডিগ্রিতে অবস্থিত? এটা হলো 88 ডিগ্রি 1 মিনিট। এটি কয় ডিগ্রি বলুন তো? এটি হলো 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব। এখন এটা কেন পূর্ব? এটি তো বাংলাদেশের পশ্চিম দিকে, কেন পূর্ব? ওই পূর্ব, অর্থাৎ এই যে নিরক্ষরেখা বা গ্রিনিচ রেখা, এখান থেকে পূর্ব দিকে, এই যে দেখছেন, তাই এটি হচ্ছে আপনার 88 ডিগ্রি 1 মিনিট। আপনারা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার দেখেন যে থেকে আমি যদি এই পাশে মিলাই দিয়ে দেখেন, আর এই দিকে যদি আসি আমি, আচ্ছা এদিকটা হচ্ছে আপনার 92 ডিগ্রি। যদি বাংলাদেশের সবচেয়ে পূর্বের স্থান যদি থানচি হয়, এটা যদি থানচি ধরেন, এই থানচিটা সবচেয়ে পূর্বে, তাহলে হিসাব করতে হবে থানচি বাংলাদেশের সবচেয়ে পূর্বে, তাহলে এর অবস্থানটা কোথায়? এটি হচ্ছে 92 ডিগ্রি। যদিও এখানে সিলেট বেশি পূর্বে চলে গেছে, বাট সিলেট একেবারে পূর্বে না, থানচিটা পূর্বে। ওকে, এই যে দেখেন, এটি হচ্ছে 92 ডিগ্রি কত মিনিট জানো? এটি হচ্ছে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। আপনারা এইখানে একটু দেখেন তাহলে এবার ক্লিয়ারলি। ওকে, তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা আপনারা এখন ক্লিয়ার কিনা? এর মাঝে হচ্ছে বাংলাদেশ অবস্থিত। একটু আমাদের দেখাই, দেখেন আবারও বলি শেষবারের মতো, বাংলাদেশ যখন হচ্ছে আমি এই বৈশ্বিক প্রেক্ষাপটে আপনাকে দেখাইছি, তখন আপনারা বুঝছেন কিনা দেখেন, সেটা হচ্ছে নিরক্ষরেখা থেকে উত্তরের দিকে বিধায় এই দিকে যে কোনো সোয়ানো রেখাই হবে হচ্ছে আপনার অক্ষরেখা অথবা হচ্ছে অক্ষাংশ। আপনারা বুঝছেন কিনা? আর এই গ্রিনিচ রেখা বা মূল মধ্যরেখার থেকে বাংলাদেশ যেহেতু পূর্বে, সেহেতু এই দিকের যে কোনো খাড়া রেখাই হবে পূর্ব। নট অনলি বাংলাদেশ, এইদিকে যত আছে সবগুলোই হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখা হবে। আমরা ক্লিয়ার কিনা? তার মানে বাংলাদেশ হলো এই উত্তর অক্ষরেখা, যদি বলি তাহলে বলতে হবে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা থেকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে বিস্তৃত। দুটোই হচ্ছে অক্ষাংশ, যেহেতু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বলতেছি, সো অক্ষরেখা না বলে অক্ষাংশ বলতে হবে। ওকে, আর এই দিক থেকে যখন আমি বলবো তখন হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখার মাঝে অবস্থিত। এই যে মাঝে, দেখছেন কিনা? অর্থাৎ একই বাংলাদেশে। এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকাতে প্রমাণ সময় হচ্ছে মাত্র, পুরো বাংলাদেশের ছোট রাষ্ট্র হওয়ার কারণে এখানে প্রমাণ সময় হচ্ছে মাত্র একটা, সেটি হচ্ছে গ্রিনিচ প্লাস 6 ঘন্টা। ঠিক আছে, আমাদের ইয়া হচ্ছে আপনার গ্রিনিচ থেকে আমরা যেহেতু পূর্ব দিকে অর্থাৎ অগ্রবর্তী, সেহেতু ঢাকার টাইম হচ্ছে প্লাস 6 ঘন্টা। ওকে, এই আর এই দুইটা রেখা আসলে এইটা বাংলাদেশের একেবারে মাঝের দিকে অবস্থিত হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা। ঠিক আছে, ফরিদপুরের ভাঙ্গা হচ্ছে বাংলাদেশের একেবারে মাঝের দিকে অবস্থিত। এটা মনে হয় একটু বেঁকে গেছে, যা হোক আপনারা এইটা বুঝলেন কিনা, এটা হচ্ছে বাংলাদেশের অবস্থান। আচ্ছা, এখন বাংলাদেশের শুধুমাত্র এইটা যে তাই না, বাংলাদেশের যখন হচ্ছে আপনি বাংলাদেশের সীমানা হিসাব করবেন তখন আপনাদের বলতে হবে, এটা মনে হয় অনেকগুলো ক্লাস নিচ্ছে, আমি ওইদিকে না যাই। ওকে, লিখিতর জন্য এগুলো কাজে লাগবে। তাহলে এটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। আচ্ছা, এখন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের সুবিধা, ঝুঁকি, বাংলাদেশের সমুদ্র সীমা, সুনীল অর্থনীতি, বদ্বীপ, সক্রিয় বদ্বীপ, এগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে মনে হয় আমি একটু এখান থেকে মুছতে হবে, কারণ অনেক কিছু লিখতে গেলে আমার সমস্যা হয়ে যাবে। আপনারা দেখছেন কিনা, এটা কেউ কি বুঝছেন কিনা, অথবা কারো বুঝতে সমস্যা হচ্ছে কিনা? আচ্ছা, আপনারা যারা প্রিলিমিনারিতে এবং লিখিত ব্যাচে ভর্তি হতে চান, আমাদের কিন্তু
অলরেডি 3টা, এই মুহূর্তে 4টা মানে ব্যাচ চলতেছে, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। এবং এই মুহূর্তে ভর্তি হলে কি আপনি পুনরায় ক্লাস পাবেন কিনা, হ্যাঁ, যেই ক্লাসগুলো হয়ে যাচ্ছে আমার, এগুলোকে আবারও আমি রিপিট নিব। আপনার যদি 4-5টা মিসও হয়, আপনারা কিন্তু ক্লাসগুলো পাবেন। আর আমার প্রত্যেকটা ক্লাসে আমি কিন্তু মানচিত্র এঁকে বুঝাই দেই, অর্থাৎ আপনি যদি সিলেটের বর্ণনাও করেন তাও আমি সাম্প্রতিক মুখস্থ আপনাকে করাবো না, আমি আপনাদের মানচিত্র এঁকে বুঝিয়ে দিব যে কিভাবে এটা পড়তে হয়। ঠিক লিখিততেও আমি একই কাজ করি, এখানে প্রচুর মানচিত্র থাকে, ডাটা থাকে, আপনারা ক্লাসগুলোয় ভর্তি হতে পারেন। ঠিক আছে, আমরা কিন্তু লাইক দিচ্ছি কিনা, লাইক দিচ্ছেন আপনারা? অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। না বুঝলে আমি একটু কমেন্ট পড়ি, দেখি আপনারা কিছু বলছেন কিনা। বুঝছি স্যার, জি স্যার ক্লিয়ার, আচ্ছা অনেকেই ক্লিয়ার। যা হোক, তানজিলা লিখছে যে +6, অনেকে হচ্ছে মেনশন দিছে, ধন্যবাদ মেনশন দেওয়ার জন্য। আমরা অবশ্যই আজকে একটু সময় নিয়ে করি, ওকে, সময় নিয়ে করি, যতক্ষণ ইচ্ছা শেষ হোক, কোনো সময় নিয়ে তাড়াহুড়ো করবো না আমরা। যদি আস্তে আস্তে বুঝতে পারলে মনে হয় সুবিধা হয়, আমি খুব স্পিডে পড়াবো না আজকে, ঠিক আছে? আপনারা ইয়ে করবেন। আচ্ছা, আর কি কি বিষয় নিয়ে পড়াচ্ছি, কতগুলো ক্লাস হবে, এগুলো আমি আপনাদের পরে মাঝখানে বলবো, ওকে? মানে হচ্ছে ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা বিজ্ঞাপন বিরতিও দিব। আপনারা একটু পানি টানি খাইলেন। হ্যাঁ, আচ্ছা আমরা একটু মুছে আবারও শুরু করব। এটা মনে হয় আপনারা ক্লিয়ার। আর এটা যদি নাও লিখে থাকেন তাহলে আপনারা পরে ইয়া করতে পারবেন। এই দিকটা আমি দেখাইছিলাম ব্রহ্মপুত্র। আপনারা বলেন তো এই নদীটার নাম কি, এই নদীটা বলেন তো। আচ্ছা, বাংলাদেশে কোন নদী সব থেকে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে বলেন তো? অর্থাৎ বহির্বিশ্বে এটা অনেক দীর্ঘতম নদী, কিন্তু বাংলাদেশে এটা দৈর্ঘ্য খুব বেশি না। এরকম দীর্ঘতম নদীর একটা, বিশ্বের 10টি দীর্ঘতম নদীর একটা বাংলাদেশে প্রবেশ করছে, এবং সেই নদীটির নাম কি? আপনারা একটু লেখেন তো, দেখি আপনারা জানেন কি না। যদিও বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে বর্তমানে মনে হয় মেঘনা, তাই না? মেঘনা, তবে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করছে এরকম একটা নদীর নাম আপনারা বলেন তো কি? আচ্ছা, এরকম একটা নদীর নাম একটু আপনারা বলেন তো। অথবা যদি আপনাকে আরেকটু সোজা করে দেই, সাম্প্রতিক চীন সরকার যেই নদীতে বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে সেই নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এইটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ, বুঝছেন কিনা? এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ বা নদী। বাংলাদেশে এটাকে আমরা ব্রহ্মপুত্র নদ বলি, এটাকে চাইনিজরা বলে। এদিকে হচ্ছে চায়না, চায়না আরও উপরে হবে, যদিও আমি দেখাতে পাচ্ছি না। চায়নার এদিকটার নাম হচ্ছে ইয়ালুং সাংপো, ইয়ালুং সাংপো বা সানপো, ঠিক আছে? ইয়ালুং সাংপো, যেটাকে আমরা বলি ব্রহ্মপুত্র নদ, ঠিক আছে? তো আমরা আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ দেখাবো। আচ্ছা, তার মধ্যে একটু আপনাদের, আচ্ছা আমরা তো উপর থেকে শুরু করি, ওকে? উপর থেকে একটু আপনাদের দেখায় আসি। তিস্তা ব্যারেজটা কি? তিস্তা ব্যারেজ খুবই উল্লেখযোগ্য। তিস্তা ব্যারেজ আপনার অতি সাম্প্রতিক সময়ে অনেক উল্লেখযোগ্য একটা বিষয়, এবং লিখিতর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা তো প্রিলিতে আসেই, লিখিতেও আসতে পারে। দেখেন, এটা হচ্ছে তিস্তা নদী, ওকে? তিস্তা নদী হলো এইটা। এই তিস্তা নদীর উৎপত্তি হলো ভারতে, ওকে? ভারতের হচ্ছে যেই স্থানটা তিস্তা নদীর উৎপত্তি সেটি হচ্ছে সিকিম, ওকে? সিকিমের যে থেকে উৎপত্তি তার নাম হলো সাঙ্গু লেক, TSANGU। এই সাঙ্গু লেক থেকে হচ্ছে আপনার সাঙ্গু, নট সাঙ্গু, সাঙ্গু লেক থেকে হচ্ছে আপনার তিস্তা নদীর উৎপত্তি। অর্থাৎ তিস্তার একেবারে ছোট প্রবাহ, ওখান থেকে আস্তে 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 অনেকগুলো প্রবাহ মিশে বাংলাদেশে এসে বা ভারতে এসে এটা হচ্ছে আপনার তিস্তা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করছে, ওকে? এই তিস্তা নদী কিন্তু আপনার উত্তর অঞ্চলের, অর্থাৎ বৃহত্তর রংপুর, এটা হচ্ছে বৃহত্তর রংপুর, আর এটা হচ্ছে বৃহত্তর দিনাজপুর।
এই বৃহত্তর রংপুর এবং বৃহত্তর দিনাজপুর অঞ্চলের প্রধানতম নদী হচ্ছে আপনার এই তিস্তা নদী, এবং শুধুমাত্র তাই না, তিস্তা নদীর উপরে হচ্ছে এই অঞ্চলের কৃষিকাজ ডিপেন্ড করে। আপনারা বুঝছেন কিনা? এবং এই তিস্তায় যদি পানি না থাকে তাহলে সেই প্রভাবটা পড়ে কিন্তু আপনার পুরো এই অঞ্চলে, এবং এই অঞ্চলে হচ্ছে আপনার তিস্তার পানিটা কখনো কখনো আশীর্বাদ, আবার কখনো কখনো এটা হচ্ছে আপনার কি বলেন তো আপদ হয়ে দাঁড়ায়। এটা কেন বলেন তো? যদি আপনারা বুঝতে পারেন, যদি এই মুহূর্তে বর্ষাকাল চলে, বাংলাদেশে এনাফ বৃষ্টিপাত হয়, কিন্তু সিকিমে যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু তিস্তা আমাদের জন্য খুবই একটি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এটা আমরা সবাই জানি। কেননা তিস্তার থেকে যে আপনার পাহাড়ি ঢলটা আসে, সেই ঢলটা কিন্তু বাংলাদেশের এই অঞ্চলের সবচেয়ে উঁচু অঞ্চল হওয়ার পরেও এই অঞ্চলটা হচ্ছে প্লাবিত করে। এবং আমরা দেখতে পাইছি সেটা হচ্ছে 2021 সালের বন্যা, তাই না? সেটা হচ্ছে 20 থেকে 21 অক্টোবর, মাত্র একদিনের বন্যা হয়, এবং সেই বন্যায় কিন্তু আপনার দিনাজপুর শহর তলিয়ে যায়। আপনার মনে আছে কিনা? এবং সেটা কিন্তু অনেক মজা করছিল যে আপনারা দেখছেন, এটা ছবি ভাইরাল হয়েছিল যে দিনাজপুর মেডিকেল কলেজ কোন নদীর তীরে অবস্থিত। আসলে কোনো নদী না, দিনাজপুর মেডিকেল কলেজের সামনে থেকে হচ্ছে আপনার এত বেশি স্রোত যায়, এবং সেটা কিন্তু তিস্তার থেকে উপচে পড়া পানি ছিল। এবং সেটা কেন হলো বলেন তো? সেটা হয়েছিল হচ্ছে সিকিমে হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় 2021 সালের 20 এবং 21 অক্টোবর, এবং সেই পানি তিস্তা ধারণ করতে না পেরে মানে হচ্ছে আপনার হঠাৎ করে হচ্ছে আপনার দুকুল ভাসিয়ে বন্যা দেখা যায়। এখন তার জন্য কি বাংলাদেশ দায়ী ছিল? আসলে কিন্তু না, তার জন্য দায়ী ছিল কিন্তু হচ্ছে আপনার ইন্ডিয়া। কেননা আপনাদের একটু বুঝাই। আচ্ছা, এইখানে আমরা যে জিনিসটা বুঝি না সেটা হচ্ছে আমরা তিস্তাবাদ, আপনারা বলুন তো তিস্তাবাদ এটি কি বাংলাদেশের জন্য ভালো নাকি খারাপ? একটু এটুকুই বলবেন আপনারা। তিস্তাবাদ কি বাংলাদেশের জন্য ভালো নাকি খারাপ? তিস্তাবাদ কি আসলে বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি এটা তিস্তাবাদটা কি বলেন তো আপনারা? আচ্ছা, ফারহানা করিম বলছে অভিশাপ। আচ্ছা, অভিশাপ বলছে, তাই না স্যার? পড়া দেখা যায় না, দেখা যায় না? আমি তো মনে হয় দেখতেছি, এনাফ দেখতেছি, একেবারে ক্লিয়ার দেখা যায়। ওকে, আমরা একটু উপরের দিকটা দেখা যাচ্ছে না সাদি, উপরে, হ্যাঁ, নিচে আপাতত লাগবে না। আচ্ছা, তিস্তা কিন্তু আসলে তিস্তাবাদটা আপনারা অনেকে বুঝেন না। সেটা হলো তিস্তাবাদ তো আমাদের বাদ, এটা খারাপ হবে কেন? তিস্তাবাদ তো আমরাই দিছি, কেন দিছি বলেন তো? নেপালে জলধার কি? আচ্ছা, অনেকে বলছে খারাপ, অভিশাপ, সবাই খারাপ বলছে। আসলে না, তিস্তাবাদ ওর জন্য খারাপ না। তিস্তাবাদকে আপনার তো গাল দেওয়া যাবে না, এই জিনিসটাই আপনারা বুঝেন না। দেখছেন, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার না। আমি জানি কনসেপ্ট ক্লিয়ারের জন্য আজকে এটা শুরু করলাম। আচ্ছা, আমরা প্রথমে আসি তিস্তাবাদ, ঠিক আছে? এরপরে আসি আমরা তিস্তা সেচ প্রকল্প। তিস্তা সেচ প্রকল্প, বলেন তো বাংলাদেশের সব থেকে বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? সেটি কি তিস্তা নাকি গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, কোনটা? নাকি গোমতী সেচ প্রকল্প? আচ্ছা, আরেকটা হলো গজলডোবা বাঁধ। গজলডোবা বাঁধ, আচ্ছা, এর মধ্যে দেখেন গজলডোবা বাঁধটা হলো আসলেই আমাদের জন্য অভিশাপ। একটু আপনাদের বুঝতে হবে গজলডোবা বাঁধটা কি, ঠিক আছে? আমি একটু এখন আপনাদেরকে আমি ক্লিয়ার করি। আচ্ছা, এটা হলো তিস্তা নদী, এটা হলো তিস্তা নদী। এটার নাম কি বলুন তো? তিস্তা। আচ্ছা, এখন আপনাদের একটু তিস্তাটা বুঝায়। আসলে তিস্তা আমাদের জন্য আসলে অভিশাপ না, তিস্তা আমাদের জন্য ভালো। গজলডোবা বাঁধটা আমাদের জন্য সমস্যা। আপনি যখন গাল দিবেন তখন তো আসলে তিস্তা নিয়ে আপনি যখন তিস্তাকে গাল দিবেন, তিস্তাবাদকে গাল দিবেন, তখন তো নিজেদেরকে গাল দেওয়া হলো, নিজের মুখে পড়লো থুতুটা। আসলে গজলডোবা বাঁধটা হচ্ছে আমাদের সমস্যার কারণ, ঠিক আছে? এটাকে আমরা অনেকে তিস্তাবাদ ভাবি। এখন আমাদের একটু দেখাই তাহলে তিস্তা ব্যারেজ আর গজলডোবা ব্যারেজটা আসলে কি। দেখেন, তিস্তা নদীর উজানে, একটু মনে রাখতে হবে, তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে, দেখেন খেয়াল করে, এই যে ভারতীয় অংশে ভারত সরকার
যেই বাঁধ দিয়েছে এটার নাম হলো গজলডোবা বাঁধ। আপনারা একটু খেয়াল করে দেখেন, তিস্তার উজানে, মানে আমাদের মধ্যে কিন্তু না, এটা হচ্ছে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মধ্যে। দেখছেন, এটার নাম হলো গজলডোবা বাঁধ। ক্লিয়ার কিনা আপনারা? ওকে, তিস্তার উজানে ভারতীয় বাঁধ, ভারত সরকার যে বাঁধ দিয়েছে এটার নাম হচ্ছে গজলডোবা বাঁধ। ঠিক আছে, এখন তিস্তার নিচু অঞ্চলে মানে বাংলাদেশ অংশে যেখান থেকে তিস্তা ঢুকছে, আপনারা জানেন যে তিস্তা ঢুকছে কিন্তু কোন জেলার মধ্য দিয়ে বলুন তো? তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করছে কোন জেলার মধ্য দিয়ে? সেটি হচ্ছে নীলফামারী জেলার মধ্য দিয়ে। ওকে, তিস্তা ঢুকছে বাংলাদেশে নীলফামারী জেলার মধ্য দিয়ে। এখন নীলফামারীর পাশেই কিন্তু আবার এই পাশে হচ্ছে আপনার লালমনিরহাট, বাট ওখান থেকে ঢুকে নাই। ওকে, একটু সামনে এগিয়ে ওখান থেকে একটু নিচের দিকে আগালে, ভাটি অঞ্চলের দিকে আগালে, এইখানে এসে হচ্ছে বাংলাদেশ সরকার একটা বাঁধ দিছে। ওকে, এখানে এসে বাংলাদেশ সরকার একটা বাঁধ দিছে, এটা দিতেই হবে, বুঝেন নাই? এটার নাম হলো তিস্তা বাঁধ, যেটাকে আসলে তিস্তা বাঁধ না, এটাকে বলা হয় ডালিয়া ব্যারেজ। এটার নাম কি বলুন তো? এই ডালিয়া ব্যারেজটা হচ্ছে আমাদের এটা বুঝতে হবে, এটির নাম হচ্ছে ডালিয়া ব্যারেজ। যেটাকে আমরা বলি হচ্ছে তিস্তা ব্যারেজ। ওকে, এখন এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে দুইটা জেলার মাঝে অবস্থিত। এটা হচ্ছে লালমনিরহাট এবং নীলফামারী। আমাদের মনে রাখতে হবে এটি হচ্ছে লালমনিরহাট এবং নীলফামারী জেলার মাঝে অবস্থিত। ঠিক আছে, তার মানে এটি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার, মনে রাখবেন যে এই পাশে তিস্তার এই পাশে হচ্ছে লালমনিরহাট, এই যে এটা, এই লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি। ওকে, দোয়ানি হচ্ছে এক প্রান্ত। ওকে, আর অপর প্রান্তে হচ্ছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার, এটি হচ্ছে আপনার ডালিয়া নামক স্থানে। ওকে, এই দুইটার মাঝে অবস্থিত, দুই জেলার মাঝে অবস্থিত বিধায় এটাকে ডালিয়া ব্যারেজও বলে, এটাকে তিস্তা ব্যারেজও বলে। ঠিক আছে, এখন তিস্তাটা আসলে সমস্যা কখন একটু আমরা ব্যাখ্যা করি, আর গজলডোবাকে কেন আমরা গাল দিব এটা আমরা একটু ব্যাখ্যা করি। ঠিক আছে, আচ্ছা একটু দেখি আমরা তিস্তা কখন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা একটু জানি যে পৃথিবীতে সব থেকে বৃষ্টিবহুল অঞ্চলটা হচ্ছে এটা আপনারা জানেন কিনা? একদম আমি এখান থেকে দেখাই, এটি হচ্ছে পৃথিবীর একেবারে বৃষ্টিবহুল স্থান। দেখছেন, এখানে দার্জিলিং থেকে শুরু করে দার্জিলিং, সিকিম, এইখানে হচ্ছে দার্জিলিং, এইখানে হচ্ছে সিকিম। ওকে, এখানে দার্জিলিং, সিকিম, এখানে আসলে হচ্ছে আপনার আসাম, এখানে আসলে মেঘালয়। দেখছেন, এইদিকে একেবারে মণিপুর পর্যন্ত এই যে অঞ্চলটা আছে, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃষ্টিবহুল একটি স্থান। এত বেশি বৃষ্টি পৃথিবীর আর কোথাও হয় না। এবং যদি আপনাদের বলি, আপনারা বুঝতে পারবেন যে এই যে যেমন যদি আমরা বলি, দেখেন যে সিকিম হিউজ বৃষ্টিপাত হয়, দার্জিলিং হিউজ বৃষ্টি হয়, তাই না? এইদিকে মেঘালয় বৃষ্টি হয়, এবং মেঘালয় তো সকল রেকর্ড এবছর ভেঙে গেছে, এটাও আপনারা জানেন। সেটা আমরা সিলেট বন্যা প্রসঙ্গে নিয়ে আলোচনা করব। তাহলে সমস্যাটা কোথায় হয় দেখেন যে একটা আছে 1966 সালে হচ্ছে আপনার হেলসিঙ্কি সম্মেলন হয়। হেলসিঙ্কি সম্মেলনটা হচ্ছে নদী নিয়ে, আপনারা বুঝছেন কিনা? অর্থাৎ নদীর উজানে যে রাষ্ট্রগুলো থাকবে, নদী তার আপন গতিতে চলবে, এখানে ইচ্ছা করলেই কিন্তু আপনার কোনো রাষ্ট্র বাদ দিতে পারবে না। এটা হচ্ছে রাষ্ট্রের এক ধরনের খামখেয়ালিপনা ছাড়া কিছুই না। আপনারা বুঝছেন কিনা? ইচ্ছা করলেই, যেমন দেখেন যে চায়না কিন্তু ঠিকই এই ইয়ালু সাংপো নদীতে বিশাল করে ড্যাম দিচ্ছে, ড্যাম দিয়ে এখানে হচ্ছে, তার মানে হচ্ছে ব্রহ্মপুত্র নদীর যে পানি, এটা আসার পথে কিন্তু তারা হচ্ছে এখানে ড্যাম সৃষ্টি করছে, এবং সেই ড্যামের মাধ্যমে কিন্তু আপনার ব্রহ্মপুত্রের পানি কমে যাবে। তারা হচ্ছে আপনার এখান থেকে বিদ্যুৎ নির্মাণ করবে, এবং যখনই নির্মাণ করবে তখনই কিন্তু এখান থেকে পানি কিছুটা হলেও কম আসবে। এটা কিন্তু এক প্রকার খামখেয়ালিপনা, আপনারা বুঝছেন কিনা? সো ইয়ালু সাংপোতে যদি আপনার বাঁধ নির্মাণ করে, সেই প্রভাব কিন্তু আসামে পড়বে, সেই প্রভাব কিন্তু হচ্ছে আপনার এইদিকে অরুণাচলে পড়বে, সেই প্রভাব কিন্তু সেই প্রভাব কিন্তু আপনার হচ্ছে মেঘালয়ে পড়বে, আসামে পড়বে, দেখছেন, এবং বাংলাদেশেও পড়বে। ঠিক আছে, এই বাদ দিলে। সো এই বাদ দেওয়ার আসলে কোনো নিয়ম নেই, বাট তারপরে হচ্ছে ইন্ডিয়া, চায়না এই কাজটা করে থাকে। তাহলে গজলডোবায় বাদ দেওয়ার কারণে কি সমস্যা হলো দেখেন যে ইন্ডিয়া সরকার হচ্ছে এই বাংলাদেশের উজানে গজলডোবায় বাদ দিয়ে এই অঞ্চলের যে কৃষিকাজ, তার জন্য হচ্ছে তারা ইচ্ছা মতো পানিটা ব্যবহার করতে পারে। এবং আমরা জানি যে শীতকালে যেহেতু বৃষ্টিপাত হয় না, সেহেতু শীতকালে অতিরিক্ত যে পানি দরকার ওদের, সেই পানিটা ওখানে চাহিদার জন্য তারা হচ্ছে এখানে বাঁধ দিছে। বাঁধ দেওয়ার ফলে এখান থেকে ফিডার খাল তো বুঝছেন, ফিডার খালের মাধ্যমে হচ্ছে এখান থেকে এই তিস্তার পানিটা হচ্ছে এইদিকে নিয়ে নেয় ইন্ডিয়া, যাতে করে বাংলাদেশে কম প্রবেশ করতে পারে। কখন কম প্রবেশ করতে পারে বলেন তো? সেটা হচ্ছে শীতকালে।
এখন শীতকালে যখন আমাদের পানি দরকার তখন হচ্ছে আপনার এই গজলডোবা বাঁধে হচ্ছে ইন্ডিয়া ঝাঁপ আটকে দেয়, যে কারণে আমরা আর পানি দক্ষিণ দিকে পাই না। আপনারা বুঝছেন কিনা? এখন বর্ষাকালে যে সমস্যাটা হয়, বর্ষাকালে যদি আপনার কখনো কখনো অতিরিক্ত পানির চাপ পড়ে, যদি আমরা দেখি 2021 সালের 20-21 অক্টোবর এই দিন হচ্ছে আপনার সিকিমে এত বেশি বৃষ্টিপাত হয় যে গজলডোবা বাঁধে এসে এত উপর থেকে এত বেগে পানি আসতেছিল যে ওই মুহূর্তে যদি গজলডোবা বাঁধের মানে ঝাঁপ না খুলে দেয় তাহলে ওই পুরো বাঁধটা হচ্ছে ভেঙে ধুয়ে নিয়ে যাবে। সো ওরা কি করলো, ওরা হঠাৎ করে আমাদেরকে না জানিয়ে ওই দিন হচ্ছে আপনার এই গজলডোবা বাঁধের ঝাঁপ খুলে দেয়। আমরাও তো জানি না, বুঝতেই পারছেন। এখন আমরাও জানি না, ওরা যদি আমাদেরকে বলতো যে আমরা আমাদের ঝাঁপ ছেড়ে দিচ্ছি, কেননা আমাদের দিকে বন্যার সম্ভাবনা আছে, আমরা কিন্তু সেটা জানতাম না। সো ওরা যখন গেট খুলে দিল তখনই হচ্ছে আপনার এই পানিটা এসে এখানে চাপ পড়লো। কোথায় বলতো? ডালিয়া ব্যারেজে, যেটাকে বলি আমরা তিস্তা ব্যারেজ, মানে বাংলাদেশের তিস্তা ব্যারেজে চাপ পড়লো। সো বুঝতেই পারছেন এই যে অতিরিক্ত পানি হঠাৎ করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেই পানিটা এত ছোট নদী কিন্তু আপনার বহন করতে পারবে না। আর যাও বহন করবে দুকুলের যা কিছু আছে সব কিছু ধুয়ে নিয়ে যাবে, বাড়ি ঘর যা কিছু আছে, এটা তো স্বাভাবিক। এবং এই অতিরিক্ত পানির চাপ হচ্ছে আপনার তখন কোন দিকে এসে পড়ে বলুন তো? সেই চাপটা এসে পড়বে হচ্ছে এই দিকে, অর্থাৎ রংপুরে পড়বে, দিনাজপুরে পড়বে, ঠাকুরগাঁও পড়বে, পুরো এই অঞ্চলটা হচ্ছে এই পানির চাপটা পড়বে, তিস্তার চাপটা। সো বুঝতেই পারছেন ওই একদিনে হচ্ছে আপনার 20-21 অক্টোবরে হচ্ছে এই এলাকা ধুয়ে নিয়ে যায়। এবং আপনারা যারা এই অভিজ্ঞতা আছে এবং আপনারা চাইলে দেখতে পারেন যে এখানে দিনাজপুরের মতো উঁচু জায়গা, বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা, সেখান পর্যন্ত হচ্ছে আপনার এটা নিস্তার পায়নি। এটাই হচ্ছে আপনার তিস্তার সব থেকে খারাপ দিক। আপনারা বুঝছেন কিনা? অর্থাৎ ইন্ডিয়া আমাদেরকে তখনই পানি দিবে যখন আমাদের পানি লাগবে না, আর তখনই পানি দিবে না শীতকালে যখন হচ্ছে আমাদের পানি লাগবে। এবং যদি তারা এভাবে করে না দেয় তাহলে আমাদের কী হবে তো? ওই অঞ্চলে আমরা একটা অনেকে মজা করে বলি যে মঙ্গা, আসলে মঙ্গা খুবই খারাপ জিনিস। আপনারা বুঝছেন কিনা? ফসল পুড়ে যাবে, অতিরিক্ত তাপের কারণে কিন্তু আপনার পানি থাকবে না। আর যেহেতু উঁচু এলাকা সেহেতু আপনার শীতকালে পানির স্তর একেবারে নিচে নেমে যায়। সো এটাই হচ্ছে আপনার মঙ্গা। আপনারা বুঝছেন কিনা? এটি হচ্ছে আপনার তিস্তা ব্যারেজের সবচেয়ে খারাপ দিক। এখন দেখেন যে এই তিস্তা ব্যারেজ নিয়ে কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার সাথে আমাদের আলোচনার পর আলোচনা হতেই ছিল। তিস্তা নিয়ে, এদিকে হচ্ছে গঙ্গা নিয়ে। আপনারা বুঝতেই পারছেন গঙ্গা মানে হচ্ছে ফারাক্কা। এই বাঁধ দুইটা হচ্ছে আমাদের জন্য খুবই মানে ভয়ঙ্কর দুইটা বিষয়, যেটি হচ্ছে বাংলাদেশকে মানে এই অঞ্চলটাকে বিশেষ করে মরুভূমিতে রূপান্তর করতেছে। এই দিকটাকে আস্তে আস্তে করে নদীর স্তর নিচে নেমে যাচ্ছে। সুতরাং ইন্ডিয়াকে কিন্তু আমরা অনেকবার বসেও এই দুইটার সমাধান হয়নি, এবং এই ধরনের বাঁধ দেওয়ার মতো নিয়ম পৃথিবীতে নেই, তারপরেও দেয়। আপনারা জানেন যে নীল নদ কিন্তু আপনার 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত। নীল নদ 10টি দেশের উপর দিয়ে প্রবাহিত, আপনারা জানেন তো? 10টি দেশ। এবং এটার উৎপত্তি হচ্ছে এই দিকে হচ্ছে আপনার পতন স্থল হচ্ছে কোথায় বলুন তো? ভূমধ্য সাগর। ওকে, আর নিচের দিকে উৎপত্তি হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। ওকে, মাঝখানে পড়ছে মোট 10টা দেশ। এখন মাঝখানে একটা দেশের নাম হচ্ছে ইথিওপিয়া। এই ইথিওপিয়া কিন্তু এখানে রাবার ড্যাম নির্মাণ করবে। চিন্তা করেন তাহলে বাকি দেশগুলোর কি অবস্থা হয়। চিন্তা করেন, এদিকে মিশর আছে, উৎপত্তি স্থলে মিশর, পতন স্থলে হচ্ছে মিশর, কিন্তু মাঝখানে উঁচু দিকে যে দেশগুলো আছে এদের কি অবস্থা হবে তাহলে? বুঝছেন? এটা নিয়ে কিন্তু একটা আন্তর্জাতিক একটা বিরোধ আছে এই দেশগুলোর মধ্যে, 10টা দেশের মধ্যে উজানের। দেখছেন, এগুলো হচ্ছে সবচেয়ে খারাপ দিক। এগুলো জোর করে হচ্ছে সামরিক পাওয়ার ব্যবহার করে একটা দেশ করে, বাট এটা করার মতো নিয়ম নেই। ওকে, এটি হচ্ছে আপনার তিস্তা ব্যারেজ। এখন আমরা একটু বলি তাহলে তিস্তা বাঁধ মনে হয় আপনারা বুঝছেন। আচ্ছা, এবার একটু আপনার আসলে তিস্তা সেচ প্রকল্পটা কি? তিস্তা সেচ প্রকল্পটা আসলে কি? দেখেন, তিস্তা সেচ প্রকল্প হলো এই অঞ্চলের 5 জেলার, অর্থাৎ উত্তরাঞ্চলের 5 জেলার মধ্য যে কৃষিকাজটা হয় সেটি হচ্ছে এই ডালিয়া ব্যারেজের মাধ্যমে। দেখেন, এই বাঁধটা দেওয়ার ফলে কি হয় দেখেন, এই বাঁধটা যখন দেওয়া হয় এখান থেকে তো কিছু পানি অবশ্যই আসে, সেই পানিটা হচ্ছে এই বাঁধে আটকিয়ে, ওকে, এখান থেকে আটকিয়ে হচ্ছে ফিডার খালের মাধ্যমে আমরাও একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে সরবরাহ করি। ওকে, এই অঞ্চলে আমরা কি করি বলতো? সরবরাহ করি। কেননা এই পানিটা হচ্ছে আপনার খালের মাধ্যমে, মানে ওইদিকে চাপ পড়বে যখন ড্যাম দেওয়ার ফলে সেই পানিটা হচ্ছে ওইদিকে চলে যাবে। ওকে, এবং এই পানিটা আসার আগে কিন্তু এখানে আরও কয়েকটা জিনিস করা হয়, সেটা হচ্ছে কয়েকটা জায়গায় হচ্ছে গর্ত করে রাখে সরকার, যাতে করে যে বালি আসে বালিগুলো ওখানে নিচে জমা হয়ে যায়। কারণ বালি কিন্তু যদি ইয়াতে পড়ে, জমিতে পড়ে, তাহলে কিন্তু আপনার জমি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যা হোক,
এখন এই এই ব্যারাজের মাধ্যমে হচ্ছে এখানে হচ্ছে আপনার পানি সরবরাহ করা হয়। এখন দেখেন যে এই পানির ফলে কি হয়, এই পানির ফলে হচ্ছে আপনারা জানেন যে এখানে প্রচুর পরিমাণে ব্যয় হয়, কেননা স্যালো মেশিন বসিয়ে হচ্ছে আপনার নিচ থেকে পানি উঠাতে হয়। এখন এই পানিটা যদি এই ডালিয়া ব্যারেজের মাধ্যমে যদি আমরা এদিকে সরবরাহ করি অতিরিক্ত পানি চাপের মাধ্যমে, তাহলে সেই পানিটার জন্য একজন কৃষকের একর প্রতি মাত্র 400 টাকা খরচ হয়, মাত্র 400 টাকা। এইটা যদি কোনো স্যালো পাম্প বসিয়ে মানে উৎপাদন করা হতো, উঠানো হতো নিচ থেকে পানি, তাহলে মিনিমাম একর প্রতি হচ্ছে আপনার 7 থেকে 8,000 টাকা খরচ যেত। সো বুঝতে পারছেন তিস্তা ব্যারেজের ফলে আমাদের কি হয়, এটা হচ্ছে আমাদের ব্যারেজ, আপনারা বুঝছেন কিনা। এইটা হলো তিস্তার মাধ্যমে আমাদের এই দিকটার শেষ প্রকল্পটা হচ্ছে এইভাবে করে পানি সরবরাহ করা হয়, এটি হচ্ছে তিস্তা শেষ প্রকল্প। ওকে, এখন একটু আসি আমরা এই তিস্তা নিয়ে ইন্ডিয়ার সাথে আমাদের যে বিরোধ, সেই বিরোধটা কিন্তু আপনার দীর্ঘদিন ধরে তিস্তা এবং বিশেষ করে গঙ্গা নিয়ে। ওকে, এখন এটাকে আমরা সমাধানের জন্য অনেকবার কূটনৈতিক তৎপরতা হয়েছে, ইভেন ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ান রাষ্ট্রপতিও মোটামুটি সম্মত ছিল, কিন্তু বাদ ছাড়ল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কেননা আপনারা জানেন যে এই দিকটা হচ্ছে এটাও কিন্তু পশ্চিমবঙ্গ, এদিকে দার্জিলিং, বাকি যে জেলাগুলো আছে, ওকে, জলপাইগুড়ি, এগুলো কিন্তু আপনার হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের অন্তর্গত। সো আমাদের ইলিশ কূটনীতি ব্যবহার করেও কিন্তু এটা সমাধান করা যায়নি। ইলিশ কূটনীতি মানে আপনারা বুঝতে পারছেন, শেখ হাসিনা কিন্তু ঢাকা থেকে একেবারে ইলিশ মাছ রান্না করে নিয়ে গেছিল দিল্লিতে, বাট সেই ইলিশ কিন্তু আপনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী খেলেও নাকি মমতা ব্যানার্জি উপোস আছে এই অজুহাত দিয়ে নাকি খায়নি। আমি জানি না এটা কতটুকু সত্য, যা হোক এটা একটা কূটনৈতিক আর কি, তারপরেও কিন্তু সমাধান হয়নি। দিদি কিন্তু আপনার পানি আমাদেরকে দিবে না, ঠিক আছে, দিদির কেউ যদি দেখে থাকেন তারা আপনার একটু প্লিজ আমাদের পানি দিবেন, ঠিক আছে। এটি হচ্ছে আপনার এখন দেখেন এই তিস্তা প্রকল্প যখন সরকার ইন্ডিয়ার সাথে অনেক আলোচনা করেও যখন সমাধান হলো না, তখন আমাদেরকে কি করলো, তখন হচ্ছে এখানে এগিয়ে আসলে হচ্ছে চায়না। আপনারা বুঝতে পারছেন যে তিস্তাকে একটা বিকল্প হিসাবে করলো, যে তিস্তায় পানি থাকুক না থাকুক, শীতকালে তিস্তার একেবারে উপর পর্যন্ত পানি নেওয়ার জন্য চায়না একটা পরিকল্পনা করলো, এবং সেটি হচ্ছে 8,200 কোটি টাকার প্রকল্প, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি তিস্তা নিয়ে চীনের 8,200 কোটি টাকার মহাপরিকল্পনা। আচ্ছা, এইটা একটু আমরা জানি। আপনারা দেখছেন যে গত বছর ভারতের কূটনৈতিক দিক থেকে ভারত কিন্তু ইভেন ভারতের মিডিয়াগুলো কিন্তু আপনার ইন্ডিয়া সরকারকে খুবই ধুয়ে দিয়েছিল হচ্ছে আপনার ভারতের একেবারে নিকট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে ইন্ডিয়া কোনোভাবেই কিন্তু আপনার ধরে রাখতে পারতেছে না, এটা বলে আর কি। কেননা বাংলাদেশের মানে ঘাড়ের উপর, বুঝেন নাই, বাংলাদেশের ঘাড়ের উপর মাথা ঠেকিয়ে ইন্ডিয়ার দিকে গরম বাতাস ছাড়বে চায় না, এটা আপনারা বুঝছেন কিনা। এবং এই সুযোগটা কিন্তু ইন্ডিয়া আমাদেরকে করে দিচ্ছে, কারণ আমরা তো চাইছি যে আমাদেরকে এইসব প্রকল্পে ইন্ডিয়া আমাদের কোনো একটা পানির ব্যবস্থা করুক, যে কোনোভাবে হোক, বাট সেটা ইন্ডিয়া করে না। তাহলে আমাদেরকে অবশ্যই চায়নাকে ডাকতে হবে। জানেন যে আমাদের ফরেন মিনিস্টার খুবই চালাক, এবং তিনি কিন্তু আপনার এত সুন্দর করে এই তিস্তা প্রকল্প নিয়ে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের একটু অবনতি হয়, তখন আমাদের এই পররাষ্ট্রমন্ত্রী খুব কৌশলে বলছিল যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া যখন মন খারাপ করে, আপনারা জানেন যে একেবারে ইন্ডিয়ার অনেক ভালো ভালো কূটনীতিবিদরা একেবারে শেখ হাসিনার দরবারে দৌড়ানোর জন্য বিদিক হয়ে গেছে কিভাবে করে দেখা করবে। ইভেন বিক্রম কুমার দোরাইস্বামী দেখবেন যে তার এমন দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছিলো যে কোনোভাবে হচ্ছে আপনার বাংলাদেশের সাথে মানে বাংলাদেশকে বোঝানোর যে আপনারা চায়নাকে ফেরত পাঠান, ঠিক আছে। এবং এটা কিন্তু তখন হচ্ছে ওরা খুব মন খারাপ করে, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী তখন হচ্ছে এত সুন্দর করে এটাকে মানে হচ্ছে ট্যাকেল দেয়, যে বলছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতো। মানে চিন্তা করেন আপনি, এটা হচ্ছে আপনার এক ধরনের বাস দেওয়া, ঠিক আছে, মানে আপনার মানে স্বামী স্ত্রীর মতো, মানে ইন্ডিয়াকে এক ধরনের মানে বুঝাইয়া আবার ঠিকই চায়নার বিনিয়োগটা ঠিকই নিছে। এবং ইন্ডিয়ার ফরেন মিনিস্টারকে কিন্তু বলছিল যে চায়না আমাদেরকে নিয়ে এত নিয়ে বসে আছে, তাহলে আপনারা দেন না কেন, আপনারাও দেন আমরা নেই, আপনারাও দেন না, আপনারা দিলে তো আমরা নেই, মানে বুঝছেন কিনা, মানে হচ্ছে ওরা তো টাকা দেয় না আমাদেরকে এত পরিমাণ, তো আপনারাও টাকা দিলে আমরা আপনাদের কাছ থেকে নিব। তার মানে বাংলাদেশ কারোরই না, বাংলাদেশ কোনো বেল্টে ঢুকে যায়নি, চায়না বেল্টেও ঢুকে নাই, ইন্ডিয়ান বেল্টেও নাই, আমরা টাকা যে পথে আসে সেখানে আমরা আসি। এটা হচ্ছে আমাদের ফরেন মিনিস্টারের মূল বক্তব্য ছিল। যা হোক,
তো তিস্তা নিয়ে এই যে আপনার 8,200 কোটি টাকার মহাপরিকল্পনা, এটার নাম হলো তিস্তা রিভার। এটা আপনাদের একটু বুঝাই, সংখ্যাটা লিখি আমরা। আচ্ছা, এটার নাম হলো তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ঠিক আছে, ম্যানেজমেন্ট রেস্টোরেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প। ঠিক আছে, এই প্রকল্পে মোট বাজেট হচ্ছে 8,200 কোটি টাকা। এখন এটা দিয়ে আসলে কি হবে, এটা তো আপনারা মুখস্থ করে গেলেন, এটা দিয়ে আসলে কি করবে? আচ্ছা, এটা দিয়ে হচ্ছে মূলত চায়না যে কাজটি করবে, আপনারা জানেন তিস্তা হলো ব্রহ্মপুত্রের উপনদী, তাই না? তিস্তা হলো ব্রহ্মপুত্রের প্রধান উপনদী। সো উজানে থেকে যদি ওরা পানি না দেয়, তাহলে ব্রহ্মপুত্র থেকে পানি নেওয়ার ব্যবস্থা করে দেবে চায়না। এটা তিস্তা, আমি একটু মুছে ফেলি। অর্থাৎ চায়না কি করবে দেখেন, বাংলাদেশ অংশে যে তিস্তাটুকু আছে, এই যে দেখছেন, এটা মিশছে কোথায়? এটা মিশছে হচ্ছে এই মূল নদ ব্রহ্মপুত্রে। এই ব্রহ্মপুত্র থেকে তো অবশ্যই সারা বছর পানি থাকে, ব্রহ্মপুত্র যমুনাতে সারা বছর পানি অ্যাভেলেবেল। সো এখান থেকে পানি নেওয়ার ব্যবস্থা করবে চায়না, অর্থাৎ এইখান থেকে পানি একেবারে এই পর্যন্ত নিয়ে যাবে চায়না। তার জন্য চায়না যে কাজটা করবে, এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 180 কিলোমিটার বা তার কম বেশি হতে পারে। অর্থাৎ চায়না এখান থেকে 180 কিলোমিটার যে নদী আছে, এখান থেকে এই পর্যন্ত মোট 180 কিলোমিটার নদী হচ্ছে খনন করবে। আপনি চিন্তা করেন, এটা খনন করে হচ্ছে সারা বছর তিস্তায় মানে পানি রাখবে, বুঝছেন কিনা? নদীর দুই পাড়ে বলতে এই পাড় এবং এই পাড় হচ্ছে আপনার 173 কিলোমিটার। ঠিক আছে, মোট 173 কিলোমিটার স্যাটেলাইট শহর নির্মাণ করবে। স্যাটেলাইট শহর নির্মাণ করবে। চিন্তা করেন, এটা যদি করে আপনার হংকং, মানে আপনারা জানেন যে চায়নার দুইটাই আছে, একটা হচ্ছে বাংলাদেশের এই পদ্মা সেতুতে, এখানে হচ্ছে আপনার দুই পাড়ে শহর করবে। এটা কিন্তু হংকং এবং কাউলনের মতো করে, বুঝছেন? এইখানেও এই কাজটা করবে। অর্থাৎ শুধুমাত্র তিস্তা খননই করবে না, তিস্তা খনন করার পর যে মাটিটা হবে না দুপাশে, এখানে হচ্ছে আপনার সাইডে শহর করবে এই মাটি দিয়ে, এবং সেখানে কিন্তু আপনার চিত্ত বিনোদনের ব্যবস্থা করবে, একেবারে পরিকল্পিত শহর হবে, এটা বলছে। এখন আপনি একটা চিন্তা করেন, বাংলাদেশের মতো দেশে যদি এটা পরিকল্পনা নেয়, এটা হোক আর না হোক, মানে ভবিষ্যতে হবে বা হোক আর না হোক, ইন্ডিয়াকে জ্বালানোর জন্য এর থেকে ভালো পরিকল্পনা আর নাই। ইন্ডিয়া কিন্তু এটা নিয়ে খুবই মানে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে, এবং ইন্ডিয়াকে এক ধরনের মানে যন্ত্রণা দেওয়া, এটা আর কি, বুঝছেন কিনা? এটি আর কি। আচ্ছা, এর বাইরেও এখানে কি করবে দেখেন, যে তাহলে 180 কিলোমিটার তিস্তা হচ্ছে তারা খনন করে দিবে সারা বছর পানি রাখার জন্য। 173 কিলোমিটার হচ্ছে আপনার স্যাটেলাইট সিটি নির্মাণ করবে দুই পাশে। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার নদী রক্ষা বাঁধ নির্মাণ করবে। নদী রক্ষা বাঁধ, যেখানে রক্ষা করতে হবে সেখানে বাঁধ নির্মাণ করবে। তারপর হচ্ছে চর, যেখানে চর পড়ে গেছে সেখানে হচ্ছে চর খনন করবে, মানে চর খনন করে বালি সরাবে আর কি দুপাশে, কেননা সারা বছর হচ্ছে নাব্যতা ধরে রাখতে হবে তিস্তার। ঠিক আছে, এটি হচ্ছে আপনার এই তিস্তা রিভার কম্প্রিহেনসিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্প, চায়নার প্রকল্প। ওকে, যার ব্যয় হবে হচ্ছে 8,200 কোটি টাকা, এবং এই টাকাটা চালান দেবে কে? এটা আমাদেরকে ঋণ দেবে হচ্ছে আপনার চায়না। ঠিক আছে, এবং এই প্রকল্প মানে এই প্রকল্পটা হলো মানে চায়নার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রকল্প। অর্থাৎ পদ্মা সেতু প্রকল্পের পরে বাংলাদেশের চায়নার সব থেকে টাকার অঙ্কে বেশি বড় প্রকল্প হচ্ছে আপনার এইটা। অর্থাৎ চায়না মেজর ব্রিজ যে কাজটা পাইছিল ওইদিকে এবং সিনো হাইড্রো, তারপরেই বাংলাদেশের চায়নার দ্বিতীয় বৃহত্তম প্রকল্প হচ্ছে তিস্তা প্রকল্প। ঠিক আছে, এবং আপনারা জানেন যে গত বছর কিন্তু আপনার করোনার মধ্যে কিন্তু ইন্ডিয়ার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে কিন্তু ধুয়ে দিয়েছে একেবারে, শুধুমাত্র এই ইয়াটা নিয়ে যে কেন মানে ইন্ডিয়ার হাত ছাড়া হয়ে গেছে সব দেশগুলো। আপনাদের শ্রীলঙ্কা হাত ছাড়া, নেপাল হাত ছাড়া হয়ে গেছে। ঠিক আছে, ভুটান আর বাংলাদেশ শুধুমাত্র কিছুটা হলেও, ভুটান পুরোপুরি সাথে আছে, বাট বাংলাদেশ কিন্তু দোদুল্যমান অবস্থায় আছে। সো এটা নিয়ে কিন্তু আর এক ধরনের কূটনৈতিকভাবে বেশ দৌড়ঝাঁপ শুরু করে দেয়। ঠিক আছে, এবং এরপরে কিন্তু বাংলাদেশের গুরুত্ব এত বাড়ে, কেন বাড়ে বুঝতেই পারছেন। নেপাল তার সঙ্গে নেই, শ্রীলঙ্কা তার সঙ্গে নেই, তাহলে বাংলাদেশও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ইন্ডিয়ার থাকলো আর কি। সো তখন আমাদের
এটা নিয়ে যখন মন খারাপ তখন আমাদের ফরেন মিনিস্টার বলছে যে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতো, এটা হচ্ছে বড় ধরনের একটা বাস দেওয়া। ঠিক আছে, এটা বলে বলে চায়নার বিনিয়োগ ঠিকই নিবে। ঠিক আছে, আপনারা মনে হয় এইটা বুঝছেন। আচ্ছা, এবার একটু আসি আমি, তাহলে তিস্তা ব্যারেজটা কি আপনারা বুঝছেন কিনা, তিস্তা নিয়ে পরিকল্পনাটা কি আপনার মনে হয় এখন ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার একটু আসবো আমি টিপাইমুখ বাঁধ সম্পর্কে। টিপাইমুখ বাঁধটা কি? টিপাইমুখ বাঁধটা আসলে কি? এই দিকটা আমাকে আবারও আসতে হবে। টিপাইমুখ বাঁধটা একটু আলোচনা করি, 3টা বাঁধ আলোচনা করবো আজকে। আচ্ছা, বাংলাদেশে যে বাঁধ দিছে এই বাঁধে কি ইন্ডিয়ার কোনো ক্ষতি হয় না? কিন্তু কেননা তিস্তা হলো একটি উপনদী, এর স্রোত হচ্ছে সবসময় উপর থেকে নিচে নামবে, নিচ থেকে উপরে উঠবে না। সো এই কারণে হচ্ছে ইন্ডিয়ার কোনো ক্ষতি হবে না আমাদের বাদে। আচ্ছা, এবার দেখবো আমরা তাহলে টিপাইমুখ বাঁধ কি। এটা জানেন যে এটা হচ্ছে মেঘনা, বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের মেইন নদীগুলোর মধ্যে মেঘনা অন্যতম। অর্থাৎ এখানকার গঙ্গা নামক যে নদী, এটা কিন্তু আপনার মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ছে। এই মেঘনার উৎপত্তি স্থলের নাম কি বলেন তো? এটা হচ্ছে মেঘনা, এটার নাম হচ্ছে কি বলেন তো? নাম ভিন্ন ভিন্ন, বাট মূল মেঘনাই এটা। ওকে, আর এইদিকে এসে এটা হচ্ছে আজমিরিগঞ্জে এসে এটা ভাগ হয়ে গেল সুরমা এবং কুশিয়ারা নামে। এটা কুশিয়ারা, এটা হচ্ছে সুরমা, আবার মিশলো, এদিকে আসলো। আচ্ছা, ইন্ডিয়া এসে এটা গেলো দক্ষিণ দিকে। ওকে, আসাম থেকে এই নদীটা গেল হচ্ছে দক্ষিণ দিকে, এবং দক্ষিণ দিকে যে এটির এমন একটা প্রবাহ আছে এইখানে যে একটা শাখা এদিকে গেল, আর এইটা হচ্ছে বাংলাদেশের মেঘনার শাখা, মূল উৎপত্তি স্থল। ওকে, আচ্ছা, এইটা হলো এই নদীর তাহলে উৎপত্তি স্থলে মেঘনার নাম কি বলেন তো? উৎপত্তি স্থলে মেঘনার নাম হলো, এটা একটা নদী, এইখানে হচ্ছে একটা জলধারা আছে, সম্ভবত একটা লেক। ওকে, এইখান থেকে আবার একটা নদী গেছে এই দিকে, এটার নাম হচ্ছে তুই রং। আচ্ছা, এইটার নাম হলো তুই রং। ওকে, আর এইটার নাম হলো বরাক নদী, এটির নাম হলো কি? বরাক নদী। ঠিক আছে, আর এই নদীটার নাম কি আমার এই মুহূর্তে খেয়াল নেই। এটা গেছে হচ্ছে মিজোরামের দিকে। ওকে, এটা গেছে হচ্ছে মিজোরামের দিকে। আচ্ছা, এইখানে হচ্ছে এই দিকটা হচ্ছে ভারতের যে রাজ্য তার নাম হচ্ছে মণিপুর রাজ্য, মণিপুর রাজ্য। ওকে, আর এই দিকটা হলো মিজোরাম রাজ্য, এই দিকটার নাম হচ্ছে কি? মিজোরাম রাজ্য। ওকে, আর এইখানে যে হচ্ছে নদীটা 3 ভাগে ভাগ হয়েছে, এটাকে বলা হয় বরাক নদী, যেটা হচ্ছে এই যে মেঘনা, উৎপত্তি স্থলে মেঘনার নাম হলো বরাক নদী, এই সে বরাক নদী। ওকে, এটির নাম হচ্ছে বরাক নদী, আর এটা একটা জলধারায় মিশছে, এটা মনে একটা কোনো লেক হবে হয়তোবা, এইভাবে করে ম্যাপে দেখা যায়। ওকে, আর এটার নাম হচ্ছে তুইরং নদী, তবে এটাকে তুইরং ব্র্যাকেটে বলা হয় বরাক, এটাও বরাকের একটা শাখা মূলত, মানে হয়তোবা বরাকটা এদিক থেকে ঘুরে আবার এদিকে গেছে। ওকে, এইখানে এসে হচ্ছে ইন্ডিয়া বাদ দিবে। এখন এটি কত দূরে? এটি হচ্ছে বাংলাদেশের সিলেটের লাস্ট প্রান্ত, এটি হচ্ছে সিলেট জেলার অমলশীদ। সিলেট জেলার অমলশীদ থেকে 100 কিলোমিটার দূরে এই জায়গাটায় হচ্ছে ইন্ডিয়া বাদ দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে অমলশীদ থেকে 100 কিলোমিটার দূরে হচ্ছে মণিপুর রাজ্যে। কোন রাজ্যে বলেন তো? এটি হচ্ছে মণিপুর রাজ্যের অন্তর্গত, এবং এই বাঁধটা হচ্ছে কোন নদীতে? এটির নাম হচ্ছে বরাক নদী। ওকে, এইখানে হচ্ছে আপনার বাঁধ দিচ্ছে, এবং এটির নাম হচ্ছে আপনার, এটি কোথায়? এটি হচ্ছে মণিপুর রাজ্যের টিপাইমুখ নামক স্থানে, টিপাইমুখ নামক স্থানে এই বরাক নদীতে বাঁধ দেয় ইন্ডিয়া, এবং এই বাঁধটা দেওয়া হয় হচ্ছে আপনার কার্যক্রম শুরু হয় হচ্ছে 2009 সালে। ঠিক আছে, 2009 সালে হচ্ছে আপনার এই বাঁধটি দেওয়া হয় টিপাইমুখ নদীতে, টিপাইমুখ নামক স্থানে বরাক নদীতে। তার মানে বুঝতে পারলেন যে মেঘনার মূল যে উৎপত্তি স্থল এই বরাক নদী, এই বরাক নদীতে যদি বাঁধ দিয়ে দেয় তার ফলে কিন্তু আপনার এই সিলেট অঞ্চলের যে নদীগুলো আছে
সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য ছোট নদীগুলো কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমরা বুঝছি কিনা ক্ষতিগ্রস্ত হবে, কেননা মেঘনার মূল স্রোতটা হচ্ছে আপনার এই টিপাইমুখ থেকে চলে আসছে এই দিকে। এটি হচ্ছে আপনার টিপাইমুখ বাঁধ, আমরা বুঝছি কিনা, এখানেও একটা বাঁধ তারা দিয়ে দিছে। আচ্ছা, তার মানে মেঘনা মেইন নদী কিন্তু শেষ, আপনারা বুঝছেন কিনা দেখেন, এইদিকে চায়না বাঁধ দিচ্ছে ইয়ারলুং সানপথে, যার জন্য বাঁশ খাবে ইন্ডিয়া বাংলাদেশ। এইদিকে গজলডোবা বাঁধ, যার জন্য হচ্ছে এই অঞ্চল শেষ। আচ্ছা, এবার আসি আমরা এইদিকে, এটা হচ্ছে ভারতের গঙ্গা নদী, এটা হচ্ছে ভারতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আসা বিহার, উত্তরপ্রদেশ, বিহার থেকে পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গে আসা হচ্ছে গঙ্গা নদী। ওকে, এই গঙ্গা নদীতে কিন্তু আপনার মূল স্রোত, অর্থাৎ হচ্ছে এইদিকে দক্ষিণ দিকে যে কলকাতা বন্দর আছে, এইদিকে হুগলি নদী, হুগলি ভাগীরথী নদী, ওকে, এদিকে হচ্ছে কলকাতা বন্দর। এই কলকাতা বন্দরের নাব্যতা ধরে রাখার জন্য, আপনারা জানেন যে কলকাতা কিন্তু শুধুমাত্র নদী বন্দর না, এটা একটা সমুদ্র বন্দরও বটে। সো এর নাব্যতাকে ধরে রাখার জন্য হচ্ছে আপনার এইখানে বাঁধ দেওয়া হয়, এবং সেই বাঁধের নাম হলো, সেটি হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সীমান্ত আছে, লাস্ট সীমান্ত, এই চাঁপাইনবাবগঞ্জের লাস্ট সীমান্ত থেকে হচ্ছে আপনার মেবি 14 কিলোমিটার মনে হয়, তাই না? 14 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে আপনার ফারাক্কা নামক স্থানে। জেলার নাম হচ্ছে কি, সরি, জায়গার নাম হচ্ছে ফারাক্কা নামক স্থানে, বিধায় এটাকে বলা হয় ফারাক্কা বাঁধ। ঠিক আছে, এখন এইটি কোন কোন জেলার অন্তর্গত? এটা হচ্ছে 2টা জেলা, এটা মেবি হচ্ছে এইদিকে মালদা আর মনে হয় মুর্শিদাবাদ। ঠিক আছে, এর মাঝখানে 2 জেলার মাঝখানে হচ্ছে আপনার গঙ্গা নদী গেছে। এটা কি মালদা মুর্শিদাবাদ না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইদিকে হচ্ছে মুর্শিদাবাদ আর এইদিকে হচ্ছে মালদা, নাকি এইদিকে যাও আর কি, এটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ জেলার মাঝখান থেকে গেছে হচ্ছে আপনার এই গঙ্গা নদী। এবং গঙ্গা নদীর এই ফারাক্কা বাঁধের এক প্রান্তে হচ্ছে এই দিকটা হচ্ছে মালদা আর এই দিকটা হচ্ছে মুর্শিদাবাদ। ওকে, এটি হচ্ছে বাংলাদেশের সীমান্ত থেকে, এবং এই ইয়ারটা শুরু হয় 60-এর দশকে এবং এই কাজটা শেষ হয় হচ্ছে আপনার 1975-এর দিকে। ওকে, অর্থাৎ 75 সালে হচ্ছে আপনার এই ফারাক্কা বাঁধ চালু হয়। অর্থাৎ চালু হওয়ার ফলে যা হবার হয়েছে, বাংলাদেশের এই দিকে যে পদ্মা নদী আছে, আপনারা জানেন যে রাজশাহীতে পদ্মা নদী একেবারে কি হয়ে গেছে বলেন তো, একেবারে ধুধু মরুভূমি হয়ে গেছে। দেখবেন যে বিশেষ করে শীতকালে এখানে নদীতে পানিই থাকে না। এই যে পানি না থাকা চর হয়ে গেল, এর কারণটা কিন্তু হচ্ছে আপনার এই বাঁধ। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনার একটা দেশ যে ধীরে ধীরে মরুভূমির পথে যাচ্ছে, তার কারণটাও কিন্তু আপনার এইসব বাঁধগুলো। আপনারা বুঝছেন কিনা, এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই মরণ ফাঁদ। মানে রাজশাহী অঞ্চলের মরণ ফাঁদ হচ্ছে এই ফারাক্কা। ঠিক আছে, রংপুর বিভাগের মরণ ফাঁদ হচ্ছে এই গজলডোবা বাঁধ, অনেকে আমরা তিস্তা বাঁধ বলে গাল দেন ইচ্ছা মতো। আর এইদিকে হচ্ছে আপনার এদিকে টিপাইমুখ বাঁধ দিলে হচ্ছে সিলেট শেষ। ঠিক আছে, কিন্তু এরা কি এখানে দিয়েই শেষ না, কিন্তু যখন হচ্ছে আপনার শীতকালে আপনার পানি দরকার হবে, তখন আপনাকে পানি দিবে না বটেই, তখন তারা আটকে রাখবে। কিন্তু যদি কখনো তাদের এই অঞ্চলে বন্যা হয়, আপনারা বুঝতেই পারছেন, এখানেও প্রচুর বৃষ্টি হয়, এখানে বৃষ্টি হয়, এখানে বৃষ্টি হয়, এইখানে বৃষ্টি হয়, এইদিকেও বৃষ্টি হয়। যখন বৃষ্টি হবে তখন কিন্তু ঠিকই বাঁধ ছেড়ে দিবে, এবং বাঁধ ছেড়ে দিলে হচ্ছে আপনারা বন্যার সম্মুখীন হবেন সব সময়, যেমন এই দিন হলেন সিলেটে। তাহলে এবার একটু আসি মানে সিলেটে বন্যা কেন হলো। ঠিক আছে, সিলেটের বন্যা, ঠিক আছে, সিলেটের বন্যায় আসে আমরা, তারপরে সমুদ্রের দিকে যাব পরে। আচ্ছা, সিলেটের বন্যাটা আসলে কেন হয়েছিল, আমরা আসি কেমন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে সবাই স্টেবল নাকি? আমরা আবার একটু শেয়ার দেই। আচ্ছা, আমরা একটু এই পর্বে এসে সবাই একটু শেয়ার দিই। ওকে, শেয়ার দেই। চায়না বিনিয়োগ করতে চায় কেন? ও আচ্ছা, চায়না বিনিয়োগ করবে না, চায়না তো লাভ আছেই, বুঝেন নাই? চায়নার বিনিয়োগের লাভ 2 ধরনের, বিনিয়োগে তো সবসময় লাভ থাকবে, এটাই স্বাভাবিক। বাট আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডিয়াকে সবসময় একটা চাপে রাখা। এটা চায়না সবসময় চায়, ইন্ডিয়াকে চাপে রাখা মানে মার্কিনদেরকে চাপে রাখা। এটা আপনারা কেন বুঝেন না? ইন্ডিয়া হচ্ছে ভারতের চোখে এশিয়া দেখে, ভুল বললাম, মানে সরি, ইন্ডিয়া না, মার্কিন যুক্তরাষ্ট্র হলো ভারতের চোখে এশিয়া দেখে, বুঝেন নাই? ইসরায়েলের চোখে মধ্যপ্রাচ্য দেখে। কার চোখ দিয়ে বুঝছেন তো? ইসরায়েলের চোখ দিয়ে। আর ভারতের চোখে হচ্ছে এই পূর্বাঞ্চলটা দেখে। ঠিক আছে, প্যাসিফিক অঞ্চলটা দেখে হচ্ছে অস্ট্রেলিয়ার চোখে। এদেরকে আগে প্রাধান্য দিয়ে বাকিদেরকে প্রাধান্য দিবে, তার মিত্র শত্রু যেই হোক না কেন। সো চায়না যদি ভারতকে চাপে রাখা মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে চাপে রাখে, এটা আপনারা কেন বুঝেন না?
এটা রাজনৈতিক ব্যাপার স্যাপার, কূটনৈতিক ব্যাপার স্যাপার, এগুলো বুঝতে হবে। আচ্ছা, এবার একটু তাহলে আমরা আসি সিলেটের বন্যা। আচ্ছা, জানেন যে এই জুনে এখনো তো সিলেটের বন্যা পুরোপুরি শেষ হয়নি, তাই না? সিলেটের বন্যা কিন্তু এখনো শেষ হয়নি, পুরোপুরি শেষ হয়নি, তার ক্ষতিকর প্রভাব কোনো কিছুই বাদ যায়নি। আচ্ছা, সিলেটের বন্যা আসলে কেন হলো? দেখেন, এটা হলো বাংলাদেশ, এটা হচ্ছে সিলেট অঞ্চল, আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলেট অঞ্চল। আচ্ছা, আমরা জানি যে সিলেট অঞ্চলের পাশেই হচ্ছে ভারতের যে রাজ্য, সেটির নাম হচ্ছে মেঘালয়। দেখেন, এটি হচ্ছে মেঘালয় রাজ্য, ঠিক আছে? এটির নাম হচ্ছে মেঘালয় রাজ্য, অর্থাৎ মেঘালয় রাজ্যের সাথে বাংলাদেশের সিলেট এবং হচ্ছে এইদিকে হচ্ছে ময়মনসিংহ বিভাগের সীমান্ত। ওকে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সাথে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত। এটি হচ্ছে মেঘালয়, যার উপরে হচ্ছে আসাম। এটি হচ্ছে কি বলুন তো? আসাম। দুটিই বৃষ্টি হয় বেশি, বাট মেঘালয়ে সব থেকে বেশি বৃষ্টি হয় পৃথিবীর যদি অঞ্চল হিসেবে বলি, তাহলে মেঘালয়। এখন মেঘালয়ের আবার কোথায় বেশি বৃষ্টি হয়? সেটি হচ্ছে মেঘালয়ের দুইটি স্থান বৃষ্টির জন্য বিখ্যাত। একটা হচ্ছে একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী, আর যেটা বাংলাদেশের সীমান্ত, এই সীমান্তবর্তী একটা জায়গা যার নাম হচ্ছে মৌসিনরাম, ঠিক আছে? মৌসিনরাম। আচ্ছা, আর একটা হলো তার পাশেই অবস্থিত, যার নাম হচ্ছে চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি, ওকে? এই দুইটা স্থানে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এখন সেটা কি পরিমাণ বৃষ্টি হয় দেখেন, আগে মানে হচ্ছে সাবেক আর কি, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে সব থেকে বেশি বৃষ্টি হতো চেরাপুঞ্জিতে, ঠিক আছে? এই চেরাপুঞ্জিতে সব থেকে বেশি বৃষ্টিপাত হতো সারা পৃথিবীর। কিন্তু অতি সাম্প্রতিক সময় হচ্ছে আপনার বৃষ্টির রেকর্ড হচ্ছে মৌসিনরাম ভেঙে ফেলে, এবং যেই কারণে যদিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে এখনও চেরাপুঞ্জির নাম ছিল, বাট এই যে কয়েকদিন আগে হচ্ছে আপনার এই জুনের মাঝখানে হচ্ছে আপনার 15 তারিখের পরের দিকে মেবি, এটি হচ্ছে আপনার 24 ঘন্টায় এই মৌসিনরামে এত বেশি বৃষ্টিপাত হয়, যেটি হচ্ছে গত 122 বছরের ইতিহাসে সব থেকে বেশি বৃষ্টি হয় হচ্ছে আপনার মৌসিনরামে। এবং এই বৃষ্টিপাতের ফলে হচ্ছে মৌসিনরামে একদিনে হচ্ছে আপনার বৃষ্টিপাতের রেকর্ড ছিল হচ্ছে আপনার 1003 মিলিমিটার। আপনি চিন্তা করেন 24 ঘন্টা এখানে বৃষ্টি হয় 1003 মিলিমিটার, বুঝছেন কিনা? এত বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। আচ্ছা, এখন অন্যদিকে হচ্ছে আপনার চেরাপুঞ্জিতে থার্ড হাইয়েস্ট বৃষ্টিপাত হয়, অর্থাৎ 1995 সালের পরে চেরাপুঞ্জিতে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ওই একই সময়ে। তার মানে দুই জায়গায় বৃষ্টিপাত হয়েছে, যদিও বেশি বৃষ্টি হয়েছে মৌসিনরামে, সব থেকে বেশি রেকর্ড, অর্থাৎ যেটা 1000 প্লাস, আর চেরাপুঞ্জিতে ছিল হচ্ছে এটা 900 প্লাস। সো এটা কিন্তু একটা হিউজ বৃষ্টিপাত, যেটি হচ্ছে গত কয়েক বছর ধরে মানুষ দেখে নাই এত বৃষ্টিপাত। সুতরাং আমরা জানি যে উত্তর অঞ্চলটা হচ্ছে আপনার পাহাড়, তাই না? এইদিকে হচ্ছে আপনার মেঘালয়ের পাহাড়ি অঞ্চলটা আর কি, পাহাড় অঞ্চলটা, চেরাপুঞ্জির পাহাড়ি অঞ্চলটা, এইদিকে হচ্ছে গারো পাহাড় অঞ্চল। সো এইখানটা যদি উঁচু আস্তে আস্তে করে, আপনারা যারা এই সীমানায় গেছেন, এইদিকে হচ্ছে ডাউকি, ওকে, আপনারা যারা ডাউকি সীমানায় গেছেন, এইদিকে হচ্ছে বাংলাদেশের তামাবিল, আপনারা খেয়াল করবেন যে, অথবা যারা সুনামগঞ্জের হাওড়ে গেছেন তারা দেখবেন যে এই ধরুন সুনামগঞ্জের হাওড়, ওকে, সুনামগঞ্জের হকালুকি হাওড়, বা আপনার হচ্ছে এইদিকে যে হাওড়গুলো আছে দেখবেন যে যেখানেই হাওড় শেষ উঁচু পাহাড় শুরু, মনে করবেন ওটাই বাংলাদেশ না। দেখবেন টাকের ঘাটের পরেই দেখবেন যে টাকের ঘাটের এই যে একটু সামান্য উপরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই একটা পাহাড়ও কিন্তু আমাদের না, সব পাহাড় কেবলমাত্র ইন্ডিয়ার। সো ওই দিকে যদি বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির ঢল কোন দিকে নামবে? এই দিকেই নামবে, এটাই স্বাভাবিক। এবং সেইটা হচ্ছে আপনার এইখানকার এই মৌসিনরাম, মেঘালয়, আসাম, এদিকে যে বৃষ্টিপাত হলো গত কয়েকদিন ধরে, সেই বৃষ্টিটা হচ্ছে পুরোপুরি নামছে হচ্ছে এইদিকে। এখন এর জন্য কি দায়ী? এর জন্য অনেক কিছু দায়ী, এর জন্য আমরাও দায়ী। এর জন্য আমরা দায়ী কোথায় দেখেন যে, এখন এইখানে এই যে বৃষ্টিপাতগুলো এখান থেকে হলো, আপনারা জানেন যে এই বৃষ্টিপাতটা হঠাৎ করে এসে যখন এদিকে নামছে এই ঢলগুলা, ওকে, সেই ঢলে হচ্ছে আপনার এখানকার যে নদীগুলো আছে, এই নদীগুলো কিন্তু আপনার এত পানি বহনের জন্য এনাফ না। তো যখনই হচ্ছে আপনার নদীগুলো এখানে এনাফ না এই পানি বহনের জন্য, অর্থাৎ এত বেশি চাপ, এই নন স্টপ চাপ হচ্ছে সামলাতে নদীগুলো যখন ব্যর্থ, তখনই কিন্তু হচ্ছে আপনার সেই পানিটা যখন উপচে পড়বে তীরে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বন্যা।
আপনারা জানেন যে এই অঞ্চলটাকে, যেমন বিসিএস এখান থেকে প্রশ্ন আসছে যে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা, এটি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল। ওকে, উত্তর, এটি হচ্ছে পূর্ব দিক। এই উত্তর পূর্ব দিকে হচ্ছে আকস্মিক বন্যা হয়। আবার এইখানে অবস্থিত হচ্ছে আপনার এই ডাউকি এখানে একটা ফাটল আছে, এটাকে বলা হচ্ছে ডাউকি ফাটল। এই ডাউকি ফাটলের ফলে কিন্তু আপনার এই অঞ্চলে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে ভূমিকম্প হয়। সো বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকিটাও আপনার এই জায়গাটায়, এই সিলেটে সব থেকে বেশি ঝুঁকি হচ্ছে আপনার বৃহত্তর সিলেটে। আপনারা বুঝছেন কেন? দুইটা প্রিলিমিনারি প্রশ্ন, 41 এবং 44, আপনারা খেয়াল করছেন কেন? এখান থেকে দুইটা প্রশ্ন আসছে পিলিতে, লিখিত তো আসতে পারে। এবং এই ডাউকি ফল্টের ফলে কিন্তু আপনার 1787 সালে যেই নদীর গতিপথ চেঞ্জ হয় তার নাম হচ্ছে আপনার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র ছিল আগে হচ্ছে এই দিকে, এটা আপনারা জানেন কি না? ব্রহ্মপুত্র ছিল হচ্ছে আগে এই দিকটা, আপনারা জানেন যে মেঘনার সাথে মিশছে না ভৈরবে এসে, এটি হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা, যেটি হচ্ছে মেইন শাখা ছিল এইটা। ওকে, এই ডাউকিতে একটা ভূমিকম্প হয়, ডাউকি ফল্ট বলা হয় এটাকে আর কি। এই ডাউকি ফল্টের কারণে কিন্তু আপনার এই অঞ্চলে একটা ভূমিকম্পের ঝুঁকি বেশি। সো আপনার এই ডাউকি ফল্টের ফলে ব্রহ্মপুত্র নদীর গতিপথ এদিক থেকে আগে ছিল এই দিকে, বাট হয়ে যায় হচ্ছে এই দিকে। নতুন যে ফাটল সৃষ্টি হলো বাংলাদেশে, এই ফাটলের নামই হচ্ছে যমুনা। চিন্তা করছেন আপনি কীভাবে নদী সৃষ্টি হয় 200-300 বছর আগে? এগুলো অনেক সময় লাগে। একটা ভূমিকম্পের ফলে একটা এলাকার জনপদের চিত্র চেঞ্জ হয়ে যেতে পারে, একটা নদী সৃষ্টি হয়ে যেতে পারে, এবং এটির নাম হচ্ছে আপনার যমুনা। বুঝছেন? সো দেখেন, এখানকার যে পানি, সেই অতিরিক্ত পানির চাপ যখন বহন করতে পারলো না, সেটি হচ্ছে বন্যা হলো। এবং সেই বন্যাটা কী ছিল? সিলেটের ইতিহাসে, পুরো সিলেটের ইতিহাসে গত 122 বছরের মধ্যে সিলেটে এত ভয়াবহ বন্যা আর দেখা যায়নি। এবং যেই বন্যায় সিলেট জেলায় বৃহত্তর দুইটা জেলা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে হচ্ছে সিলেট। এই সিলেট জেলার একেবারে 60% এলাকা প্লাবিত হয়। আর সুনামগঞ্জ জেলা, সব থেকে বেশি বন্যা হয় সুনামগঞ্জে। ওকে, এই সুনামগঞ্জ জেলার কত পার্সেন্ট মতো? 80 থেকে 90% এলাকা হচ্ছে প্লাবিত হলো এই বন্যায়, এই চিরাপুঞ্জি এবং মৌসির নামের বৃষ্টিপাতের ফলে। এবং সেই বৃষ্টি কিন্তু সিলেটেও কম বেশি হয়েছে সেইটা। এখন এর জন্য কিন্তু আমরাও কম বেশি দায়ী। ঠিক, এই কী দায়ী দেখেন, যে এর মধ্যে দায়ী হচ্ছে অন্যতম হচ্ছে নদী ভরাট হয়ে যাওয়া। বুঝতেই পারছেন, নদী কিন্তু আপনার দিন দিন ভরাট হয়ে যাচ্ছে, এবং নদী যেই পরিমাণ চাপ, পানির চাপ বহন করতে পারবে, সেই পরিমাণ তার থেকে কয়েক গুণ বেশি পানি আসছে, বিধায় বন্যাটা হয়েছে। এটাই কিন্তু বন্যা। দেখেন, বন্যা কিন্তু এমন হয় না যে বঙ্গোপসাগরের পানি উপচে যে এখানে উঠছে। আরে ভাই, এটা তো খুবই উঁচু এলাকা, এটাও খুব উঁচু এলাকা। বন্যা কেন এখানে হয়? বন্যা কেন এইদিকে হয় আর এইদিকে হয়? এবং সেই বন্যা কিন্তু বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। আপনারা দেখবেন যে এখানে যখন বন্যা অতিরিক্ত হবে, সেই বন্যাটা বাংলাদেশের অন্য এলাকাও লাগবে। কারণ যখন হচ্ছে মেঘনা, পদ্মা, এটা যখন এই পানি অতিরিক্ত বহন করতে না পারবে, তখনই হচ্ছে আপনার এই এলাকায় বন্যা হবে। আর যখনই বন্যা হবে, পানির স্রোত বেশি থাকবে, তখনই হচ্ছে আপনার এই এলাকা প্রচুর ভাঙবে। তিস্তাও ভাঙবে, তিস্তার মতো শান্ত নদী ভাঙবে, কারণ চাপ বেশি তাই, এটাও ভাঙবে। আর পদ্মা তো কোনো কথাই নাই, সর্বনাশা পদ্মা। মেঘনা তো একই অবস্থা, ঠিক আছে? এরা তখন হচ্ছে ভাঙন শুরু হবে। সো চাপ যখন পড়বে, তখন হচ্ছে শরীয়তপুরের মতো জায়গায় চাপ পড়বে, বুঝেন নাই? নড়িয়া ভাঙবে, তখনই হচ্ছে আপনার পদ্মা সেতু দুই প্রান্ত ভাঙবে। সো পদ্মা সেতুকে যেই ব্যয় না হলো, তার থেকে তার 3 ভাগের 1 ভাগ ব্যয় করতে হয়েছে শুধুমাত্র এই নদী শাসনের জন্য। কেন নদী শাসন করতে হবে? কেননা নদী শাসন না হলে পদ্মা ভেঙে, পদ্মার দুই পাশে হচ্ছে আপনার 14 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে, মোর দ্যান 14 কিলোমিটার সরকারি হিসাবে। আপনি চিন্তা করেন কেন করতে হয়েছে বলুন তো? সেই ব্যয়টা কিন্তু পুরো তা দিয়ে একটা সেতু করা যায়, এমন একটা ব্যয় হচ্ছে শুধুমাত্র নদী শাসনে হয়েছে। এই সব কারণে কিন্তু আমাদের এত বেশি ব্যয় হয় এই সব প্রজেক্টে। আচ্ছা, যা হোক, তো এই বৃষ্টিটা হচ্ছে আপনার সিলেটে আসলো। এখন এর জন্য আমরাও কম বেশি দায়ী। যেমন হচ্ছে মেঘালয়ের এই অঞ্চলটা হচ্ছে আপনার পাহাড়ি অঞ্চল, এবং এখানে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে বর্তমানে বন উজাড় করা হয়। এই বন থাকলে হচ্ছে আপনার পানির স্তরটা হচ্ছে আপনার তার বৃষ্টির পানিটা হচ্ছে খুব সহজে ধরে রাখে হচ্ছে গাছপালা, কেননা এই গাছপালার ফলে হচ্ছে পানিটা হঠাৎ করে চাপ পড়ে না। কিন্তু এই অঞ্চলে বন উজাড় হচ্ছে, কেননা এখানে হচ্ছে আপনার কৃষিকাজের জন্য তারা হচ্ছে বন উজাড় করতেছে, এবং সেইটা হচ্ছে বৃষ্টিপাত যেহেতু সরাসরি হচ্ছে আপনার নদীতে নামতেছে, অতিরিক্ত চাপ পড়তেছে। বাট গাছপালা থাকলে কি হয় যে আপনার বৃষ্টি পড়ার পরে মাটি থাকে আগলা, যেখানে গাছ থাকে, এই আলগা মাটিতে কিন্তু আপনার হচ্ছে পানিটা সহজে হচ্ছে আপনার একেবারে নিচের স্তরে চলে যায়, এবং এটা হচ্ছে অতিরিক্ত চাপ পড়ে না। সো বন উজাড় একটা বড় কারণ, নদী ভরাট অন্যতম কারণ, ঠিক আছে? সরকারি ব্যবস্থাপনা একটা বড় ধরনের কারণ হতে পারে। আচ্ছা, অনেকে আবার এর জন্য দায়ী করতেছে এই দিকের যে আপনারা জানেন যে কিশোরগঞ্জে একটা রোড হয়েছে, মিঠামইন অষ্টগ্রাম সড়ক,
এবং অনেকে এটাকেও দায়ী করতেছে, এটাও কম বেশি দায়ী থাকতে পারে, কেননা এই যে অতিরিক্ত চাপ, সেই চাপটা কিন্তু এইদিকে যে রাস্তা হয়েছে আপনারা জানেন যে সেটা হচ্ছে আপনার মিঠামইন অষ্টগ্রাম সড়ক, তার ফলেও কিন্তু কিছু চাপ পড়তে পারে, কেননা এইখানে অতিরিক্ত যেই কালভার্ট বা ব্রিজগুলো আছে এবং তার নিচে যে পরিমাণ পানি মানে যাবে ওই পরিমাণ পানি হয়তো বা তার থেকে বেশি চাপ পড়ছে। সো এই চাপের ফলে কিন্তু এখানে হচ্ছে বন্যা দেখা যায়। আপনারা বুঝছেন কি, এটি হচ্ছে আপনার এই বন্যার একটি অন্যতম কারণ। ঠিক আছে, টিপাইমুখ, তাহলে আমরা মনে হয় এইটা মনে হয় বুঝছি মোটামুটি সিলেটের বন্যা কেন হয়েছে, বুঝছেন তো, এটি আর কি। আরও একটা কারণ আছে, পৃথিবীতে মহাকাশের জন্য কি একটা ইয়ে আছে আর কি, মানে হচ্ছে আপনার যেখান থেকে প্লেন যায় জেড মানে মোটামুটি 12 থেকে 13 কিলোমিটার উপরে হচ্ছে একটা ইয়া যায় আর কি, একটা রশ্মির মতো করে আর কি, যেটি নাকি অবস্থান করছিল এইভাবে। এবার ওইটা যেখানে অবস্থান করে সেই অঞ্চলে বৃষ্টিপাত হয়। তো এবছর নাকি এই দিকটা করে এইভাবে করে বেঁকে গেছে। সো এই দিকে দার্জিলিং থেকে শুরু করে হিউজ বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির চাপটা আমাদেরকে সামলাতে হয়েছে। যা হোক, এটা আমি বৈজ্ঞানিক ব্যাখ্যায় যাব না। এবার তাহলে আমরা মানে উত্তর অঞ্চল থেকে একটু আমরা নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশের সুনীল অর্থনীতি, তারপরে হলো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করে রাখতে পারেন। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে বাংলাদেশের সুনীল অর্থনীতি, যেটাকে বলা হয় ব্লু ইকোনমি। তারপরে হচ্ছে সক্রিয় বদ্বীপ, নিষ্ক্রিয় বদ্বীপ, এইগুলো একটু দেখব। তবে তার আগে আমরা একটু 1 মিনিট বিজ্ঞাপন বিরতি দেই নাকি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের কয়েকটি কোর্স আছে, একটু আপনাদের কোর্স সম্পর্কে বলি। অবশ্যই ক্লাসটা যেহেতু আপনারা যারা ফ্রি করতেছেন তাদের জন্য অবশ্যই আপনারা এটাও কাজে লাগবে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমাদের এই মুহূর্তে 4টি কোর্স চলমান আছে, একটু বলি আপনাদের। এক হচ্ছে 95 নম্বরের BCS প্রিলি কোর্স। এই মুহূর্তে আপনারা ভর্তি হতে পারবেন মাত্র 1020 টাকায়। আচ্ছা, এখন এইখানে কি আছে? এইখানে লেকচার হবে মোট 85 থেকে 100টি, আর পরীক্ষা, আমাদের ক্লাস মানেই পরীক্ষা। আপনারা জানেন যে ক্লাসের থেকে বেশি পরীক্ষা, সপ্তাহে 3 দিন ক্লাস, 4 দিন পরীক্ষা। ঠিক আছে, অর্থাৎ ক্লাসের আগে পরীক্ষা, সপ্তাহে 1 দিন সাপ্তাহিক পরীক্ষা, পুরো সপ্তাহের উপর রিভিশন থাকবে। এখানে পরীক্ষা হবে 100+। এখানে মোট 5টা 6টা, আজকে হলো 7ম ক্লাস গেছে। আপনারা এই ক্লাসগুলো রিপিট দেখতে পাবেন। এই মুহূর্তে যারা ভর্তি হবেন, এইটার পুরোটা প্রায় আমি নিব, বাট আমাকে আরও 2জন ক্যাডার হেল্প করবে। ঠিক আছে, এখানে আমরা কি পড়াবো? এখানে 6টা সাবজেক্ট পড়াবো, একটু দেখাই আপনাদের কি। বাংলাদেশে এখানে হচ্ছে কত বলুন তো, 30 প্রিলিমিনারিতে, এবং আমি এমনভাবে পড়াই আপনারা লিখিত তো অনেক হেল্প হবে, এটা শিওর। আচ্ছা, আন্তর্জাতিক 20, ঠিক আছে। ভূগোল আমি যা পড়াই দেবো আপনার এর থেকে বেশি লাগবে না আপনার। ওকে, ভূগোলে হচ্ছে আপনার 10। আচ্ছা, নৈতিকতা মূল্যবোধ এখানে হচ্ছে আপনার 10। বাংলা সাহিত্য, বাংলা গ্রামার অনেকে পড়ায়, সাহিত্যে খুবই অভাব। সাহিত্যে আপনাদের উপর খুব সংক্ষেপে কিছু ক্লাস দেবো, ইনশাল্লাহ আপনারা ভালো করবেন। এখানে হচ্ছে 20। এতগুলো ক্লাস দেখেন, মাত্র 1000 টাকা, আপনি চিন্তা করেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রযুক্তিতে হচ্ছে আপনার 05। এখানে হচ্ছে মোট 95 নম্বর, মাত্র 1020 টাকা এই মুহূর্তে আপনারা ভর্তি হতে পারবেন। আচ্ছা, এখানে হিউজ ক্লাস পাবেন, হিউজ পরীক্ষা পাবেন, এবং এই ক্লাসগুলো যখন শেষ হয়ে যাবে, আমাদের যদি ডিসেম্বরের মধ্যে শেষ করে ফেলতে পারি সব কিছু, তাহলে আমরা যে কাজটা করবো, এরপরে আমরা বড় কিছু পরীক্ষা নেব, পুরো 200 নম্বরের সিলেবাস, একেবারে বাংলা ইংরেজি যেভাবে হয় BCS স্ট্যান্ডার্ড এখানে পরীক্ষা পাবেন, সেগুলো আমি পরে আপনাদেরকে দিব। যেহেতু আমার সবগুলো ব্যাচ আছে সেগুলো বললাম আর কি। এটা হচ্ছে আমাদের 95 নম্বরের প্রিলি ব্যাচ। ঠিক আছে। 2, আমাদের এই মুহূর্তে ইংরেজি আছে, ইংরেজি চলতেছে ভর্তি, আপনারা এখনো ক্লাস শুরু হয় নাই। ক্লাস শুরু হবে হচ্ছে আপনার 29 তারিখ, মানে কালকে নাকি, কালকে থেকে ক্লাস শুরু হবে। ইংরেজিতে হচ্ছে আপনার ভাষা ও সাহিত্য, এর উপরে মোট 50টি ক্লাস পাবেন। 50টি ক্লাস নেবে 2 জন,
2 থেকে 3 জন টিচার নিবে আমাদের। একজন হচ্ছে বিসিএস ক্যাডার, বিসিএস ফরেন ক্যাডার 11তম হওয়া, এবং হচ্ছে আমাদের ইফতেখার স্যার নিবে হচ্ছে আপনার এই 50টি ক্লাস। এখানে হচ্ছে 35 নম্বরের উপরে 50টি ক্লাস পাবেন আপনারা। এর ফিও হচ্ছে আপনার 1020 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরেকটা কোর্স আছে, কম্বাইন্ড কোর্সটা হচ্ছে বিজ্ঞানের উপরে। ওকে, বিজ্ঞানের উপর যে কোর্সটা আছে আপনারা এটা জানেন যে 2 জন ক্যাডার নেয়। আচ্ছা আচ্ছা, আমাদের বিজ্ঞানে প্রিলিমিনারিতে কত নম্বর বলতো? এখানে আবার একটা কম্বাইন্ড কোর্স আর কি, প্রিলির 35 প্লাস লিখিত হচ্ছে 100 নম্বর। ওকে, এর উপরে একটা কম্বাইন্ড কোর্স, মানে এটা আপনি করলে আপনার লিখিতর জন্য নতুন করে পড়তে হবে না, কারণ আপনারা জানেন যে বিজ্ঞান এবং আইসিটি একটা বড় ফ্যাক্ট। ওকে, আচ্ছা, প্রিলি এবং লিখিত, বিজ্ঞান ও আইসিটি, এখানে হচ্ছে আপনি মোট 50টি ক্লাস পাবেন। কয়টি ক্লাস? 50টি ক্লাস পাবেন, এবং এর ফি হচ্ছে মাত্র এই মুহূর্তে আর কি, সবগুলো কিন্তু আপনার 50% ছাড়ের পরে 1020 টাকা। ওকে, 1020 টাকা হচ্ছে আপনার এই মুহূর্তে কোর্স ফি, এটা খুবই কম কিন্তু। আচ্ছা, আর হলো আমাদের ম্যাথ চালু হচ্ছে, ম্যাথের ফি সব থেকে কম রাখবো। ম্যাথের তো 2টা বুঝতেই পারছেন, ম্যাথ যে 35 নম্বর, এই ম্যাথ 35 না 30 না, আচ্ছা, ম্যাথের যে 30 নম্বর, এতে হচ্ছে আপনার কোর্স ফি রাখবো সম্ভবত 510 টাকা, খুবই কম, এটা কাল ঘোষণা দিব, ঠিক আছে। আচ্ছা, আর হলো লাস্টের যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিখিত, এটা হচ্ছে আমার কোর্স, লিখিত বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক। এর সাথে যেহেতু আমরা গ্রন্থ সমালোচনা খুবই খারাপ, বাজারে যে বই আছে খুবই খারাপ অবস্থা, সো এই গ্রন্থ সমালোচনার উপরে আমরা একটা কোর্স 3টা মিলাই আর কি, এই গ্রন্থ সমালোচনা মিলিয়ে যে 315 নম্বরের লিখিত, এই লিখিত কোর্স ফি হচ্ছে 1020 টাকা, ঠিক আছে। এই মুহূর্তে যদি আপনারা যে কোনো 2টা কোর্সে ভর্তি হন তাহলে আপনার কোর্স ফি হচ্ছে 1800 টাকা। ওকে, আর যদি আপনারা মানে কমেরও কম, ওকে, আর যদি আপনি 3টা কোর্সে ভর্তি হন তাহলে 2500 টাকা, যদি 4টা কোর্সে ভর্তি হন তাহলে আপনার ফি হচ্ছে যে কোনো 4টা আর কি 3000 টাকা, আর সবগুলো কোর্সে ভর্তি হলে মোট 3500 টাকা। এটা কিন্তু আপনার অন্য অন্য জায়গায়, এখন আপনি ভাববেন যে তাহলে তো আমি একটা প্রিলিমিনারি কোচিংয়ে ভর্তি হতে পারি, প্রায় আপনার 3500 টাকা লাগলে। এখানে একটু বলে দেই প্রিলিমিনারি কোচিংয়ের সাথে এখানে পার্থক্যটা কোথায়। আচ্ছা, প্রিলিতে আপনাকে সব সাবজেক্টে ক্লাস দিবে 10টা 12টা করে, ওরা মোট আপনাকে ক্লাস দিবে সর্বোচ্চ, যদি আমি প্রিলিমিনারি কোচিংগুলো বলি তাহলে ওরা আপনাকে ক্লাস দিবে 120 থেকে শুরু করে সর্বোচ্চ দেয় হচ্ছে 150টা। বাট আপনি আমার ক্লাসগুলো হিসাব করে দেখবেন যে এখানে ক্লাস হচ্ছে 250 থেকে প্রায় 300টা ক্লাস পাবেন, এবং এগুলো লাগবেই। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ বিষয় বলে আমি 10টা লেকচারে শেষ করবো, এটা জীবনে পসিবল না, এটা এক ধরনের ফাঁকি হবে, এবং এইগুলো হচ্ছে কোনো বিসিএস কোচিং না। একটু আপনাদের এগুলোও বুঝতে হবে। যারা বলে যে আগামী 2 দিনে মানে বিসিএস বলে যে আগামী 2 দিনে বিসিএস এর 70 নম্বর শেষ করা যায় ভাই, কিন্তু এটা পরীক্ষার জন্য শেষ না, মানে আপনি শুধু বলেই গেলেন, এগুলো কোনো আসলে ক্লাস না, এগুলো হচ্ছে এক ধরনের ফাঁকিবাজি, এই ধরনের কোচিং এক ধরনের ফাঁকিবাজি। আপনারা চাইলে এই অনলাইন কোর্সগুলো করতে পারেন, এটা খুবই ভালো হবে, ঠিক আছে। বিশেষ করে আপনারা আরও অনেকে বলে যে আগামী মানে কি আর বলবো, মানে 2 লেকচার বা 2 দিনে আপনারা আন্তর্জাতিক শেষ করে, এটা কীভাবে পসিবল? আপনার 5 দিনে কীভাবে হচ্ছে 70 নম্বর শেষ হয়? এগুলো হচ্ছে এক ধরনের ফাঁকিবাজি, বা 10টা লেকচারে আপনার এগুলো শেষ হওয়ার মতো না, এগুলোকে কোনো বিসিএস বলে না, এগুলোকে আসলে প্রাইমারি চাকরিতে টেকাও সম্ভব না এইসব ক্লাস করে, ঠিক আছে। তো বিসিএস কোচিংগুলো আপনাকে যে কাজটা করে আপনাকে এগুলো করে, এবং এখানে কিন্তু আপনি কখনোই কোয়ালিটি শিক্ষক পাবেন না। হয়তো বা 5 জন ভালো ক্লাস নেয়, 5 জন তো বাড়ির কাছে, আপনার 2 জন ভালো ক্লাস নেয়, আর বাকি 3 জনই আপনার দেখবেন খারাপ ক্লাস নেয়। সো আপনার এখান থেকে আপনি কোয়ালিটি ক্লাসের আপনার খুবই অভাব। এবং আমার যে কোর্সগুলো আছে এখানে আমি যে টিচারগুলো দিছি এরা প্রত্যেকে আপনার কোয়ালিটি, মানে কোয়ালিটি টিচার, কোয়ালিটি সম্পন্ন টিচার। আপনারা জানেন যে এখানে বিসিএসে 11তম হওয়া, 5ম হওয়া, 41তম হওয়া, 48তম হওয়া, 49তম হওয়া
অর্থাৎ আমরা যে কজন হচ্ছে বিসিএস এর বই নিয়ে কাজ করতেছি, আপনারা জানেন যে আমাদের সামনে যে লিখিত এবং প্রিলির বইগুলো আসবে সবগুলো হচ্ছে আমার সাথে কয়েকজন হচ্ছে আপনার স্বনামধন্য ক্যাডার থাকবেন, যারা একই সাথে প্রধানমন্ত্রী কার্যালয়ের ছিল আগে সহকারী সচিব, এবং বর্তমানে কিন্তু আমার সাথে সহকারী পরিচালক, সচিব বললাম ভুল, সহকারী পরিচালক ছিল, এখন হচ্ছে আমার সাথে প্রত্যেকে কম বেশি হেল্প করতেছেন। এবং এরা কিন্তু আবার আমরা একসাথে 10 মিনিট স্কুলে কাজ করি, সো প্রত্যেকের কাজ করার অভিজ্ঞতা আছে, ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে, এবং একই সাথে তারা হচ্ছে ভালো ক্লাস নেয়, ভালো ক্যাডার, ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, ঢাবি, বুয়েট, মেডিকেল এবং হচ্ছে সমন্বয়, আইইউটির সমন্বয়ে। সো আমাদের প্রত্যেকের এই যোগ্যতাটুকু আছে, এবং আমি ব্যক্তিগতভাবে ক্যাডার না হলেও আমি 10 বছর ধরে লিখি এবং পড়াই, সো এই অভিজ্ঞতা তো আছে অন্তত, এবং আপনারা মোটামুটি আমার উপর আস্থা রাখেন আমি জানি। এবং আমি যেটা পড়াই ওটা আমি পড়ানোর চেষ্টা করি যে বোঝাই পড়াতে কীভাবে পড়ানো যায়। তো আপনারা চাইলে ভর্তি হতে পারেন, এটা অনেক কম টাকা, এত বেশি ক্লাস এবং পরীক্ষা আপনি কোথাও পাবেন না, আমি ছাড়া আর আপনাকে এত বেশি কেউ দিবে না। আপনি যে কোনো একটা কোচিং আপনি করতে পারেন, এবং সেই কোচিংয়ে দেখবেন যে টিচাররা কী পড়ায় সেগুলো প্রাসঙ্গিক কিনা, সেগুলো পরীক্ষায় কাজে আসবে কিনা, সেগুলো আপনি শুধুমাত্র চোখে মানে কী যেন কয় মাথার উপর দিয়ে যায় কিনা, এগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনি সমন্বয় যদি চান তাহলে বলবো যে আমার থেকে বেস্ট টিচার সেট আপ কোথাও নেই, আপনি চাইলে কোর্সগুলো করতে পারেন। যা হোক, আমরা বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি ক্লাসে। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন দেব। ছোটোবেলায় আপনার মনে আছে যে আমরা যখন বিটিভির দেখতাম, হ্যাঁ বিটিভিতে আমরা দেখেন বিসিএস প্রিলিমিনারি সার্কুলার আগস্টের প্রথম সপ্তাহে হতে যাচ্ছে, এ পর্যন্ত পোস্ট রেডি 1600+। চিন্তা করেন আপনি, তার মানে আগস্টের প্রথম সপ্তাহে বা জুলাইয়ের শেষের দিকে আমাদের কিন্তু সার্কুলার দিয়ে দিবে। আমরা যে কাজটা করতে পারি, আমরা জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট রেখে পড়বো, তাইতে পরীক্ষা যেদিন হোক না কেন, আগে হলে তো হবেই, জানুয়ারি ফেব্রুয়ারিকে টার্গেট রেখে আমরা পড়তে পারি, ঠিক আছে? আচ্ছা, আমাদের উপস্থিত কত এখন? আচ্ছা, আমাদের বিজ্ঞাপন শুনে অনেকে নিচে নেমে গেছে, আমরা আবারও শুরু করি ক্লাসে। আচ্ছা, এবার দেখবো আমরা বাংলাদেশের বদ্বীপ ব্যাপারটা। বদ্বীপ, আচ্ছা বাংলাদেশটা তো আঁকাই আছে, আমরা নিচের দিকে দেখবো আসলে বদ্বীপ কি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ, আমরা এটা পড়ি। এখানে মনে রাখতে হবে পদ্মা, এটা এখন পদ্মা নদী, মেঘনা তো অল্প একটু দক্ষিণ দিকে, ওকে? এইটা হলো পদ্মা, যেটি ইন্ডিয়ায় গঙ্গা, ঠিক আছে? এই গঙ্গা পদ্মা, আর এই দিকে আছে হচ্ছে যমুনা, বাট যমুনা তো অল্প একটু, এটা ব্রহ্মপুত্রেরই আর এক নাম, এটি হচ্ছে যমুনা, যার উজানে হচ্ছে বিশাল করে ব্রহ্মপুত্র, ওকে? এই যে এখন চায়না পর্যন্ত গেছে, এটা বিশাল এক নদী, বিশ্বের 10টা বৃহত্তম নদীর একটা হচ্ছে ব্রহ্মপুত্র, ওকে? এই গঙ্গা বা পদ্মা যাকে বলি, আমি বারবার গঙ্গা বলবো, পদ্মা আর বলি না, ওকে? আচ্ছা, গঙ্গা এবং হচ্ছে ব্রহ্মপুত্র, যমুনার বিধৌত অঞ্চলটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল। তাহলে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বিধৌত অঞ্চলটি, ঠিক আছে? এখন এই বদ্বীপটা আসলে কিভাবে সৃষ্টি হলো দেখেন, বদ্বীপটা হলো উপর দিক থেকে, উপর দিক থেকে মানে হচ্ছে দেখেন এই যে ভারতের একেবারে হিমালয় থেকে যে নদীটা আসলো গঙ্গা নদী, এই গঙ্গা নদী কিন্তু আপনার এই যে হিমালয় থেকে আসার পথে যেহেতু ওই দিকটা উঁচু, তাহলে এই দিকে যে স্রোতটা একেবারে মিহি যে ইয়াটা আছে, তাই না, মাটির স্তরটা, যেটাকে আমরা বলি পলি মাটি, তাই না? এই পলি মাটিটা কিন্তু আপনার বহন করে করে হচ্ছে নিচের দিকে নিয়ে আসতেছে, নিচের দিকে কি করতেছে বলতো, নিয়ে আসতেছে। এবং আপনারা জানেন যে এই যে বদ্বীপ অঞ্চলটা আমরা বলি বাংলাদেশের বা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ যেটাকে আমরা বলি, যেটি হচ্ছে গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের বিধৌত অঞ্চলটাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এখন এই বদ্বীপটা কিভাবে সৃষ্টি হলো, এই বদ্বীপটা আসলে কিভাবে আসলো, তাহলে এটা কিন্তু আসতে 1000 বছর সময় লাগছে। যদি আপনারা দেখেন খেয়াল করে যে বাংলাদেশের বাকি যে 3টা অঞ্চল আছে, বাংলাদেশের প্রধানত 3টি ভাগে ভাগ করা হয় বাংলাদেশের ভূখণ্ডকে, এটা আপনারা পড়ছেন। সেটা হচ্ছে, একটা হলো বাংলাদেশের সব থেকে আগে সৃষ্টি হয়ে যে অঞ্চলটি, সেটি হচ্ছে আপনার কি বলতো, সেটি হচ্ছে বাংলাদেশের যে প্রধান 3টা অঞ্চল, এটা হচ্ছে একটা হলো
যেটা হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলটা আমরা বলি, এটাকে যেন কি অঞ্চল বলা হয়? প্লাস্টোসিন নাকি? প্লাস্টোসিন না, প্লাস্টোসিন। আর একটা যেন কি, তিনটা যুগ আর কি, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, আর একটা হলো কি যেন কি যেন তিনটা। আচ্ছা আপনারা একটু বলুন তো, এই যে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলটা আর কি, বাংলাদেশে ভূপ্রাকৃতিকভাবে হচ্ছে বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়। সেটি হচ্ছে একেবারে প্রাচীনতম অঞ্চলটার নাম কি ভুলে গেছি, প্লাস্টোসিন নাকি? না প্লাস্টোসিন না তো, আপনারা একটু বলেন তো, দ্রুত দ্রুত বলেন। আচ্ছা অনেকে লিখছে আস্থা আছে বলেই ভর্তি হয়েছে 4। ও টারশিয়ারি যুগ, ইয়েস, দেখছেন ভুলে যাই, আসলে পড়াতে গেলে ভুলে যাই। টারশিয়ারি যুগের পাহাড়, দেখেন টারশিয়ারি যুগের পাহাড়টা হচ্ছে আপনার এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলটা, আর এইদিকে সিলেটের কিছু অঞ্চল যেটাকে আমরা হরিকেল বলি। ওকে, এটা হলো বাংলাদেশের সব থেকে প্রাচীনতম অঞ্চল, যেটাকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। ওকে, আর প্লাস্টোসিন যুগের সোপান চত্বর, যেটাকে বলি হচ্ছে এই দিকটা, এই যে আপনার কুমিল্লা, আর এদিকে কিছু অঞ্চল আছে, এদিকে মধুপুর। ওকে, এই তিনটা হচ্ছে এর পরবর্তী অঞ্চল। আর বাকি যে অঞ্চলটা আমরা দেখতে পাই এই দিকটা, এই যে যেমন হচ্ছে এইদিকে যমুনা ব্রহ্মপুত্র, এইদিকে হচ্ছে আপনার গঙ্গা পদ্মা, আর এই দিকটা হচ্ছে মেঘনা। ওকে, মেঘনা এবং মেঘনা বিধৌত যে অঞ্চলটা আছে এটাকে বলা হয় হচ্ছে আপনার বদ্বীপ অঞ্চল, এবং এটি হচ্ছে সাম্প্রতিককালে মানে হচ্ছে গঠন রীতি হিসেবে সব থেকে পরে সৃষ্টি হয়েছে হচ্ছে এই অঞ্চলটা। সো এটি হলো একটি ইংরেজি ডেল্টা, এটি হচ্ছে ইংরেজি ডেল্টা। আর বাংলা ডেল্টাটা কেমন বলতো? ডেল্টাটা হচ্ছে এরকম, আর বাংলা হলো ব আকৃতির। আসলে কি একেবারে এরকম না, মানে মোটামুটি ধরেন আমি আপনাকে বলি, ধরেন এই দেখেন যেমন দেখেন একটা দ্বীপ, এটা হচ্ছে আপনার মেঘনা, মেঘনার এখানে এসে একটা দ্বীপ, কিন্তু এটাকে আমরা কি বলি? ভোলা বলি, মানে একটা দ্বীপ সৃষ্টি হয়। দেখছেন, ধরেন নদী এভাবে করে মোহনায় মিশলো, এটা হলো নদীর মোহনা। ওকে, এটি হচ্ছে নদী, আর এটি হচ্ছে মোহনা, এটি হচ্ছে সমুদ্র। দেখেন, সো এই দিকে যখন হচ্ছে আপনার স্রোতটা এভাবে করে আসে, দেখবেন মাঝখানে কিছু পলি জমা হয়ে এই যে একটা দ্বীপ সৃষ্টি করলো, দেখছেন এখানে একটা দ্বীপ সৃষ্টি হলো, এটি হলো আপনার বদ্বীপ। এটি হচ্ছে কি বলতো? এটি হচ্ছে বদ্বীপ। অর্থাৎ স্রোতটা এদিক থেকে এদিক চলে গেল, এদিকটা এদিকে চলে গেল, যেখানে হচ্ছে আপনার এভাবে করে হচ্ছে দ্বীপ সৃষ্টি হয়, এটাকে বলা হয় হচ্ছে ডেল্টা বা বদ্বীপ। এখন পৃথিবীর বৃহত্তম বদ্বীপটা হচ্ছে এই অঞ্চলটা, অর্থাৎ এই যে ব্রহ্মপুত্রর নিচের দিক থেকে শুরু করে সিলেট অঞ্চলটা বাদ দিয়ে, দেখছেন এদিকে একেবারে চট্টগ্রামের সন্দ্বীপ থেকে শুরু করে ভারতের কিছু অংশ জুড়ে যেই বদ্বীপটা আছে, এটিকে বলা হয় হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। ঠিক আছে, এটি হচ্ছে আপনার গাঙ্গেয় বদ্বীপ। যেহেতু এখানকার প্রধান নদী গঙ্গা, সেহেতু এটাকে বলা হয় গাঙ্গেয় বদ্বীপ অথবা গঙ্গা বদ্বীপ। ঠিক আছে, অথবা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এটি হচ্ছে আপনার এইটাকে সামরিতভাবে বলা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ, অথবা এটাই হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। অর্থাৎ গঠন রীতি অনুসারে এটা সর্বশেষ সৃষ্টি হয়েছে। এখন এটা কিভাবে সৃষ্টি হলো একটু আপনারা দেখায়, দেখেন। অর্থাৎ যত নিচে যত উপরে তত প্রাচীনতম ভূমি, যত নিচের দিকে আসছে সেটা তত পরে গঠিত হয়েছে। যদি আপনি দেখেন এইদিকে যদি আমরা নিচের দিকে খেয়াল করি, যেখানে হচ্ছে এখনো সক্রিয় আছে, এই অঞ্চলটা হচ্ছে সক্রিয় অঞ্চল। খেয়াল করে দেখবেন যে এইখানে কিন্তু এখনো প্রতি বছর এই পলিটা জমে জমে এখানে প্রতি বছর হচ্ছে আপনার ভূমি বাড়তেছে, সেটা আমি পরে দেখাবো। সেটাকে বলা হয় সক্রিয় বদ্বীপ অঞ্চল। এখন এটা কিভাবে হলো দেখেন, যে এটা হলো এই দিকটা, এই দিকটা যদি আমি বলি, এই দিকটা যে প্লেটটা আছে, পৃথিবীতে যে কোটি কোটি বছর আগে যে প্লেটগুলো ছিল, আজকের যে ভারত, ঠিক আছে, তারপরে অস্ট্রেলিয়া এবং হচ্ছে অ্যান্টার্কটিকা, এগুলো হচ্ছে একসাথে ছিল, আপনারা জানেন কিনা? এবং এগুলো নাকি হচ্ছে আস্তে আস্তে করে বিচ্ছিন্ন হয়ে যায় কোনো প্রাকৃতিক কারণে, এবং বিচ্ছিন্ন হয়ে ভারতীয় প্লেটটা নাকি এইদিকে বার্মা প্লেটে আঘাত করে। সো বার্মা প্লেটে আঘাত করলে হচ্ছে আপনার কি হয়, এদিকটা হচ্ছে সমুদ্র গর্ভের উঁচু হয়ে যায়, উঁচু হয়ে মানে ওইদিকে যে উঁচু অঞ্চলটা, দুটি অঞ্চল হয়ে হচ্ছে আপনার এইদিকের যে আপনার ইয়াটা আর কি, এই পাহাড়টা সৃষ্টি হয়। অর্থাৎ চট্টগ্রাম, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এবং হচ্ছে সিলেট অঞ্চলের পাহাড়টা হচ্ছে এইভাবে সৃষ্টি হয়েছে, এবং এটা হচ্ছে প্রাচীনতম ভূমি। এরপরে আসছে হচ্ছে এই অঞ্চলটা। আচ্ছা, এরপরে লাস্টে সৃষ্টি হয়েছে হচ্ছে আপনার এই প্লাবন সমভূমি, যেটা হচ্ছে লাস্টে। অর্থাৎ এই দিক থেকে যে মানে হিমালয় থেকে আসা যে
মানে হচ্ছে আপনার পলি টলি অন্যান্যগুলা পথের দিকে যে পলি নিয়ে আসছে পানিগুলা, এগুলো হচ্ছে জমে 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 হচ্ছে এই অঞ্চলটা আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। মানে এই বদ্বীপটা পূর্বে এটা সমুদ্রই ছিল, অর্থাৎ গঠনরীতি অনুসারে হচ্ছে আপনার এই ভারতীয় অঞ্চলের মধ্যে এটা হচ্ছে লাস্টের সৃষ্টি হয়েছে এই গাঙ্গেয় অঞ্চলটা। আপনারা বুঝছেন কিনা? সর্বশেষ সৃষ্টি হচ্ছে এইটা, এটাকেই বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। আচ্ছা, এখন আমরা দেখব তাহলে সক্রিয় বদ্বীপটা কি আর নিষ্ক্রিয় বদ্বীপটা কি। সক্রিয় বদ্বীপটা হলো, দেখেন এই অঞ্চলের মধ্যে এখনো এইদিকে যে মেঘনাটা আপনারা দেখতে পাচ্ছেন, মেঘনা, এটা হচ্ছে মেঘনা মোহনা। দেখেন মেঘনা মোহনা সেখানে প্রচুর চর, দেখছেন কিনা? এখানে হিউজ চর। এই যে ভোলা নিজে একটা চর, জেলা, বাংলাদেশের বৃহত্তম জেলা। এইদিকে মনপুরে একটা চর, এদিকে হাতিয়া একটা উপজেলা চর, এদিকে লক্ষ্মীপুরে আলেকজান্ডার একটা চর, ঠিক আছে? এটা হচ্ছে চট্টগ্রামের হাতিয়া, এটাও কিন্তু মেঘনা বিধৌত একটি চর। এই দেখতে পাচ্ছেন আপনার, এটাও একটা চর দ্বীপ, তাই না? আবার আমরা দেখতে পাই এই যে আপনার সন্দ্বীপ, আর এটা হলো হাতিয়া, ঠিক আছে? হাতিয়ার পরে এদিকে আছে নিঝুম দ্বীপ, এটাও একটা চর। দেখছেন নিঝুম দ্বীপ সৃষ্টি হয়েছে কিন্তু 50-এর দশকে, 70-এর দশকে এসে এখানে মানুষ বসবাস শুরু করে দিয়েছে একেবারে। হ্যাঁ, দুইটা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখেন যে আমরা জানি যে অতি সাম্প্রতিক সময়ে এখানে কিন্তু আপনার এই যে হাতিয়া, এটা সন্দ্বীপ, এর মাঝখানে একটা চর হয়েছে এবং সেটা রিসেন্ট, এবং তার নাম হলো ভাসান চর, যেখানে পাঠানো হয়েছে রোহিঙ্গাদের। দেখছেন খেয়াল করে, রোহিঙ্গাদের পাঠানো হয়েছে। এবং রিসেন্ট দেখা গেছে যে আপনার গত বছর দেখা গেছে যে এইখান থেকে এই যে আপনার ভাসান চর থেকে হাতিয়া সন্দ্বীপ পর্যন্ত যে স্থানটা আছে, এইখানে সমুদ্র একেবারে ভরে গেছে প্রায়। মাঝে মাঝে এখানে চর দেখা যায় এবং এখানে ঠাঁই পাওয়া যায়, এমন অবস্থা হয়ে গেছে। তার মানে আগামী কয়েক বছরের মধ্যে এই ভাসান চরের সাথে হচ্ছে আপনার সন্দ্বীপ যুক্ত হয়ে যাবে, মাঝখানে যা আছে চর হয়ে যাবে। তার মানে বুঝতে পারলাম যে গঠন রীতি অনুসারে এখনও এই মেঘনা এবং তার বিধৌত অঞ্চলটা, অর্থাৎ বৃহত্তর নোয়াখালী, চট্টগ্রামের এই সন্দ্বীপ এবং এই দিকে বৃহত্তর বরিশাল, দেখছেন বৃহত্তর বরিশাল এবং বৃহত্তর নোয়াখালীর দক্ষিণ অংশ এখনও হচ্ছে প্রতি বছর বাড়তেছে। এবং এই বাড়তেছে বিধায় এই অঞ্চলটাকে বলা হয় সক্রিয় বদ্বীপ অঞ্চল। এবং এখানে প্রতি বছর অ্যাভারেজ 15 থেকে 16 কিলোমিটার অঞ্চল হচ্ছে প্রতি বছর বাড়ে, এবং সুতরাং এটাকে বলা হচ্ছে আপনার বাংলাদেশের এখনও সক্রিয় বদ্বীপ অঞ্চল। এটি হচ্ছে সক্রিয় বদ্বীপ অঞ্চল। আপনারা বুঝছেন কিনা? অর্থাৎ বৃহত্তর বরিশাল, বৃহত্তর নোয়াখালীর এই অঞ্চলটা হচ্ছে আপনার এখনও সক্রিয় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত, ঠিক আছে? এবং এখানে প্রতি বছর হচ্ছে আপনার পলি জমা হয়ে হয়ে সীমানা বাড়তেছে। দেখবেন যে প্রতি বছর মেঘনার এই মোহনায় প্রচুর পরিমাণে দ্বীপ জাগে, এবং এখানে অ্যাভারেজ প্রায় 15 থেকে 17 কিলোমিটার মানে বর্গ কিলোমিটার জায়গা হচ্ছে বেড়ে যাচ্ছে, এবং এটি হচ্ছে বাংলাদেশের সক্রিয় বদ্বীপ অঞ্চল। আচ্ছা, এখন দেখি আমরা এই দিকটা। আচ্ছা, এই দিকটা হলো নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল, অর্থাৎ সুন্দরবন যে এলাকাটা আছে, সুন্দরবন এলাকাটা হচ্ছে আপনার নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল। এইটা অর্থাৎ এটাও লাস্টের দিকে গঠিত হয়েছে, বাট এটার গঠন রীতি হচ্ছে বর্তমানে থেমে গেছে। আচ্ছা, ভারত এবং বাংলাদেশের যে ইয়াটা আছে সুন্দরবন অঞ্চলটা আমরা বলি, এর আশপাশে যে অঞ্চলটা আমরা দেখতে পাই বৃহত্তর যশোর, বৃহত্তর খুলনা, এবং এই দিকে হচ্ছে 24 পরগনা ইন্ডিয়ার, এই অঞ্চলটার গঠন প্রণালী এটাও একটা বদ্বীপ অঞ্চল, বাট এটি হচ্ছে এই অঞ্চল থেকে উঁচু। এবং এইখানে যেহেতু একটি ম্যানগ্রোভ ফরেস্ট আছে দক্ষিণ দিকে, আপনারা জানেন যে এইদিকে একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এবং এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। সো এর কারণে হচ্ছে এই এলাকাটা বেশি উঁচু হয়ে গেছে, অ্যাভারেজ প্রায় 15 থেকে 17 মিটার হচ্ছে উঁচু হয়ে গেছে। এবং এই অঞ্চলে যেহেতু আপনার এইদিকে ফারাক্কা বাছ বিভিন্ন কারণে হচ্ছে এইদিকের গঠন প্রণালীটা হচ্ছে আপনার থেমে গেছে, এবং এটাকে বলা হয় হচ্ছে আপনার নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল। অর্থাৎ এটি হচ্ছে আপনার নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল, বৃহত্তর খুলনা, ঠিক আছে, বৃহত্তর যশোর এবং বৃহত্তর ইন্ডিয়ার 24 পরগনা এলাকা, এটি হচ্ছে আপনার বাংলাদেশের এটি হচ্ছে আপনার নিষ্ক্রিয় বদ্বীপ অঞ্চল, ঠিক আছে। আর বাংলাদেশ বললে হচ্ছে বৃহত্তর খুলনা এবং যশোর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আমরা তাহলে সোয়াস অফ নো গ্রাউন্ড কি। সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে সুন্দরবনের দক্ষিণে অবস্থিত একটি গিরিখাত। এটা অতীতকালে একেবারে পৃথিবীতে যে ফাটলগুলো আছে আমাদের, এটা একটা ফাটলও বটে, ঠিক আছে। এটাকে বলা হয় গঙ্গা খাতও বলা হয়, গঙ্গা খাত। অর্থাৎ আমি যদি এই দিকটায় যেখানে বৃহত্তর খুলনা এবং বরিশাল অঞ্চলের যদি আমি ইয়াটা দেখি, দেখেন এটাকে বলা হয় গঙ্গা খাত,
অর্থাৎ দেখেন এদিকে হচ্ছে পটুয়াখালী, তাই না? এদিকে পটুয়াখালী, বরগুনা, এদিকে হচ্ছে বাগেরহাট, খুলনা। ওকে, এই অঞ্চল থেকে এখান থেকে একটা বড় করে খাত আছে, খাত, ফাটল, অর্থাৎ সমুদ্র গর্ভে এখানে একটা ফাটল আছে। সেই ফাটলে এত পরিমাণ পানি, গভীরতা, যে এটাকে বলা হয় সোয়াস অফ নো গ্রাউন্ড, সোয়াস ওয়াব নো গ্রাউন্ড, অথবা এটার আরেক নাম হচ্ছে গঙ্গা খাত, গঙ্গা খাত। ঠিক আছে, এখন এই সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে তাহলে কি? আচ্ছা, সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে আপনার সুন্দরবনের দক্ষিণে অবস্থিত একটি সমুদ্রের তলদেশে অবস্থিত একটি ফাটল, অর্থাৎ এটা পটুয়াখালী, বরগুনা, বাগেরহাট, খুলনা, এখান থেকে দক্ষিণ দিকে অবস্থিত সমুদ্র গর্ভে একটি ফাটল, যেখানে গভীরতা বেশি, অর্থাৎ এখানে যেমন চর বা গভীরতা কম এখানের অপেক্ষা, বা এই দিকে সমুদ্র বঙ্গোপসাগর অপেক্ষা, এদিকেও তো বঙ্গোপসাগর, এইখানটা হচ্ছে আপনার ফাটলের পরিমাণ বেশি হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে, মানে এখানে ঠাঁই পাওয়া যায় না। আপনার দেখছেন সেই দিনও বাংলাদেশ থেকে নৌবাহিনী একটা অভিযান চালাচ্ছে, বাট এখানে কোনো ধরনের কুল কেনারা পায়নি। বুঝছেন তো? এটাকে বলা হয় সোয়াস অফ নো গ্রাউন্ড। এটি হলো বঙ্গোপসাগরের সবথেকে গভীরতম স্থান। শুধুমাত্র এইটি না, এখান থেকে এই পর্যন্ত এই ফাটলটার কারণে। ওকে, অন্য অন্য জায়গা অপেক্ষা এখানের গভীরতা সবথেকে বেশি বিধায় এটাকে বলা হয় সোয়াস অফ নো গ্রাউন্ড, অথবা এটাকে বলা হয় গঙ্গা খাত। এখন আমাদের জানতে হবে যে ইয়াটা কি, যেটাকে বলা হচ্ছে বেঙ্গল ফ্যান কি, বেঙ্গল ফ্যান। ঠিক আছে, বেঙ্গল ফ্যানটা কি? এবারের বিষয় হচ্ছে বেঙ্গল ফ্যান। আচ্ছা, বেঙ্গল ফ্যানটা হলো, দেখেন যে এই দিক থেকে যে পলিটা নামে আপনারা বুঝতেই পারছেন যে এই যে গাঙ্গেয় অঞ্চলটা, বদ্বীপ অঞ্চলটা থেকে যেই পলিটা নামতে শুধুমাত্র এখানে জমা হয় তা না, এখান থেকে তো আরও পলি হচ্ছে নিচ দিয়ে হচ্ছে আপনার গভীরে চলে যায়। ঠিক আছে, সো বেঙ্গল ফ্যান কিভাবে সৃষ্টি হলো, দেখেন যে এই যে গঙ্গা খাত, এই গঙ্গা খাত দিয়ে হচ্ছে আপনার এখানকার পলিগুলো হচ্ছে আপনার এই গঙ্গা খাত দিয়ে নিচের দিকে নেমে যে একেবারে সুন্দরবনের দক্ষিণ থেকে শুরু করে একেবারে দক্ষিণ দিকে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু পর্যন্ত একটা সমুদ্রের তলদেশে হচ্ছে আপনার পলি জমতে জমতে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে ওইটাকে বলা হয়, এটা আমি দেখাতে পাচ্ছি না আপনাদের, দক্ষিণ দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই দুই দিকটা হচ্ছে আপনার এই গঙ্গা খাত দিয়ে আসা পলি জমে জমে সমুদ্রের তলদেশের ভূমিরূপগুলো হচ্ছে উঁচু হয়ে গেছে। ঠিক আছে, উঁচু হয়ে হচ্ছে আপনার এটা এত উঁচু হয়েছে যে অন্যান্য এলাকা থেকে এখানে সমুদ্র অগভীর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই অগভীর সমুদ্রটা হয়তো ভবিষ্যতে হয়তো বা কয়েক হাজার বছর পরে এটা এই পলির সম্ভারটা উঁচু হতে হতে এখানে এক ধরনের দ্বীপ সৃষ্টি হতে পারে। ঠিক আছে, এই দ্বীপটাকেই বলা হচ্ছে আপনার বেঙ্গল ফ্যান। তাহলে বেঙ্গল ফ্যান হচ্ছে আপনার বঙ্গোপসাগরের একটি ভূমিরূপ, যেটি হচ্ছে যেখানে হচ্ছে আপনার সমুদ্র গর্ভে একটি আর কি, এটাকে বলা হয় হচ্ছে আপনার বেঙ্গল ফ্যান হলো বঙ্গোপসাগরে অবস্থিত একটি ভূমিরূপ, যেটি পৃথিবীর বৃহত্তম পলিমাটির সম্ভার। আপনারা বুঝছেন কিনা? অর্থাৎ এখানে এত বেশি পলিমাটি জমছে যে এটি ভবিষ্যতে একটি দ্বীপে রূপান্তরিত হতে পারে। এটি হলো আপনার বেঙ্গল ফ্যান। তাহলে সোয়াস অফ নো গ্রাউন্ড থেকে এই গাঙ্গেয় অঞ্চলের যে পলিটা জমা হয় সেটি সমুদ্র গর্ভে যে এই দিকে একটা দ্বীপ সৃষ্টি করতেছে, যেটি হচ্ছে বঙ্গোপসাগরের মাঝে। ঠিক আছে, এটা বিশাল এটা হলো পৃথিবীর বৃহত্তম পলিমাটির সম্ভার বলা হয় এটাকে। আপনারা বুঝছেন কিনা? ঠিক আছে, বেঙ্গল ফ্যান, এটাকে বেঙ্গল ফ্যানের আরেক নাম হচ্ছে বঙ্গীয় উপদ্বীপ বটে, দ্বীপ না কিন্তু বুঝতে হবে, উপদ্বীপ। তাহলে বেঙ্গল ফ্যান অথবা বঙ্গীয় উপদ্বীপ হলো সমুদ্র গর্ভে পৃথিবীর বৃহত্তম পলিমাটির সম্ভার, এটি হচ্ছে তাহলে চিন্তা করেন এই অঞ্চলটা কি পরিমাণ পলিমাটি, এটাও পলিমাটি এটাও পলিমাটি, বাট এইখানেও জমতেছে আবার। আর একটু দক্ষিণে যে সমুদ্রের গর্ভে যেখানে সমুদ্র একটু নিচু ওইখানে এসে জমতেছে। সো এই সোর্স অফ নো গ্রাউন্ড নিজেও একসময় হচ্ছে আপনার আস্তে আস্তে করে বুঝে যাবে শুধুমাত্র এইভাবে পলি জমতে জমতে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার বেঙ্গল ফ্যান অথবা হচ্ছে বঙ্গীয় উপদ্বীপ, নট দ্বীপ, কিন্তু এখনও দ্বীপ জাগে নাই, সো এটাকে উপদ্বীপ বলা হয়। এটি হলো বঙ্গোপসাগরে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কি বলতো পলিমাটির সম্ভার। আর সোর্স অফ নো গ্রাউন্ড হচ্ছে এখানকার ফাটল, এটাও একসময় বুঝে যাবে শুধুমাত্র এখান থেকে পলিমাটি জমতে জমতে।
এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আপনারা পাইলেন আজকে প্রিলিমিনারিতে, চিন্তা করেন। এখান থেকে লিখিততে প্রশ্ন আসছে কি পরিমাণ, আপনারা চিন্তা করেন। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী লিখিত প্রথম অধ্যায়ে আপনার এই বিষয়গুলো হচ্ছে আপনার জানতে হবেই। ঠিক আছে, এখন একটু আসি আমরা তাহলে ইয়াটা কি, যেটাকে বলা হয় হচ্ছে আপনার ব্লু ইকোনমিটা কি। ব্লু ইকোনমিটা হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি, যেটি হচ্ছে 1994 সালে একজন চিন্তাবিদ হচ্ছে একটা ধারণা দেন, নামটা মনে হয় পাওলো কি জানো আর কি, ভুলে গেলাম। অর্থাৎ 1994 সালে হচ্ছে প্রথম এই ব্লু ইকোনমির ধারণাটি দেন। আগে আসি ব্লু ইকোনমি, তারপরে আসবো বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি। ঠিক আছে, ব্লু ইকোনমি। আচ্ছা, ব্লু ইকোনমি ধারণাটি আসছে 1994 সালে, এবং ব্লু ইকোনমি হলো সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। এখন আপনারা ভাববেন যে এটা আবার কি, সমুদ্রের নিচে আর কি আছে, পানি ছাড়া আর কি আছে। আচ্ছা দেখেন, পৃথিবীতে আমরা জানি যে পৃথিবীর যে মোট আয়তন তার হচ্ছে আপনার 3 ভাগের 2 ভাগই হচ্ছে আপনার জল। সো স্থল মাত্র 1 ভাগ, তার 2 ভাগে যেখানে হচ্ছে জল, তার মানে বুঝতে হবে জলের নিচে সব থেকে বেশি আছে, সেটা সম্পদও বেশি আছে, এবং যদিও সেটা আমরা আহরণ করতে সব পারি না, বিধায় হচ্ছে আমরা শুধু গরিব। বাট জলের নিচে কিন্তু আপনার সম্পদ সব থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। কেননা জলের উপরেও সম্পদ, জলের নিচেও সম্পদ। তার মানে জলের নিচে যে পানি আছে, পানির নিচে যে মাটি আছে বা পাথর আছে, সেখানেও সম্পদ লুকায়িত। আবার মাঝখানে যে পানির মধ্যে তো কত কিছু আপনারা জানেন যে যা হচ্ছে স্থলে নেই, কারণ কি পরিমাণ মাছ আছে আমরা জানি যে। এখন পৃথিবীতে, তারপরেও পৃথিবীতে যদি বর্তমানে $97 ট্রিলিয়ন অর্থনীতি হয়, $97 ট্রিলিয়ন হচ্ছে বর্তমানে পৃথিবীর অর্থনীতি, অল পৃথিবীর, যেখানে হচ্ছে ব্লু ইকোনমি থেকে হচ্ছে আপনার এটার যোগান হয় হচ্ছে আপনার এই $97 ট্রিলিয়ন মধ্যে হচ্ছে আপনার বর্তমানে শুধুমাত্র সমুদ্র থেকে যে আয়টা হয় পৃথিবীর, সমগ্র পৃথিবীর, তার পরিমাণ হচ্ছে আপনার 3 থেকে 5 ট্রিলিয়ন ডলার। আপনারা বুঝতেই পারছেন 3 থেকে 5 ট্রিলিয়ন ডলার হচ্ছে আপনার ভারতের জিডিপির আয়তন হচ্ছে আপনার $2.5 ট্রিলিয়ন বা $3.25 ট্রিলিয়ন, এবং জাপানের জিডিপি হচ্ছে আপনার $5 ট্রিলিয়ন। তার মানে বুঝতে পারছেন পৃথিবীর তৃতীয় ধনী বা দ্বিতীয় ধনী, পৃথিবীর পঞ্চম ধনী রাষ্ট্রের জিডিপির প্রায় সমান হচ্ছে আপনার এই জিডিপির আকারটা। তার মানে সমুদ্র সম্পদ থেকে বর্তমানে আয় হয় হচ্ছে এইটা। এটা খুবই নগণ্য কিন্তু, কেননা সমুদ্রের ভিতরে এর থেকে বেশি সম্পত্তি এখনো লুকায়িত আছে। তার মানে সবটা কিন্তু উঠানো হয় না, এখান থেকে মাছ অথবা তেল থেকে যে আয়টা হয় সেটাই শুধুমাত্র হিসাব করা হয়েছে, কম বেশি আর কি। এবং তার আয়তনটা হচ্ছে আপনার প্রায় ইন্ডিয়ার জিডিপির থেকে প্রায় ডাবল। সো সমুদ্রের নিচে আরও যে সম্পদ আছে, সেই সম্পদটাকে যদি আপনার কাজে লাগানো যায়, এটাকে বলা হয় হচ্ছে আপনার কি বলতো, এটা হচ্ছে আপনার ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ অর্থনীতি। এবং আমরা জানি যে পৃথিবীতে শুধুমাত্র গালফ অঞ্চল বা আমেরিকা বা ব্রিটেন বা ইউরোপের আশপাশে হচ্ছে আপনার শুধুমাত্র তেল উত্তোলন করা হয় সমুদ্র থেকে। বাট পৃথিবীতে বাকি যে সমুদ্র অঞ্চলটা আছে সেখানে হিউজ পরিমাণ হচ্ছে আপনার তেল গ্যাস লুকায়িত আছে। আপনারা যদি কাতারের দিকে তাকান দেখবেন, কাতারের চারপাশে যে সমুদ্র, কাতার একটা পিচ্চি রাষ্ট্র, অথচ তার চারপাশে যে সমুদ্র, সব জায়গায় হচ্ছে গ্যাস আর গ্যাস, তেল আর তেল। সৌদি আরবের কাছেও একই অবস্থা, ঠিক আছে, ব্রিটেনের কাছেও একই অবস্থা, নরওয়ের কাছে হচ্ছে সমুদ্রে প্রচুর তেল পাওয়া যায়। সো এই যে ইকোনমি, এটাকে বলা হয় হচ্ছে ব্লু ইকোনমি। এখন ব্লু ইকোনমি মানে শুধুমাত্র তেল, শুধুমাত্র গ্যাস এমন না, সমুদ্রকে কেন্দ্র করে যে কোনো ধরনের শৈবাল, আপনারা চিন্তা করেন যে সমুদ্রের যে শৈবালগুলো আছে এগুলো খুবই কিন্তু মূল্যবান, ঝিনুক, ঠিক আছে, মুক্তা, যা কিছু আছে একেবারে, প্রাণীর তেল, প্রাণীর খাবার, যা কিছু হোক না কেন, ইভেন পানি নিজেও একটা ব্লু ইকোনমির অংশ হতে পারে। এটি হচ্ছে আপনার সমুদ্র বা সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি। ঠিক আছে, এখন বঙ্গোপসাগর কেন্দ্রিক যে বঙ্গোপসাগরে কিন্তু শুধুমাত্র মাছ পাওয়া যায়, এবং এমনই না কিন্তু অনেক ধরনের শৈবাল পাওয়া যায়, ঝিনুক পাওয়া যায়, এগুলোই না, বঙ্গোপসাগরের নিচে কিন্তু আপনারা জানেন যে অনেক তেল এবং গ্যাসের সম্ভার আছে, এবং এই কারণে হচ্ছে আপনার বঙ্গোপসাগরের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে, এবং এটাকে বলা হয়েছে আপনার বঙ্গোপসাগর কেন্দ্রিক ব্লু ইকোনমি। আমরা বুঝছি কিনা? এখন আপনারা জানেন যে এইখানেও কিন্তু আপনার এই সমুদ্র গর্ভেও কিন্তু আপনার তেল গ্যাস অনুসন্ধানের জন্য বাপেক্সের এখানেও 2টা ব্লক আছে, আপনারা জানেন কিনা?
তেল গ্যাস অনুসন্ধান যে ব্লক আছে তার মধ্যে 2টা হচ্ছে সমুদ্র গর্ভে। ওকে, এখান থেকে যে সম্পদটা আমরা পাবো সেটাও কিন্তু আমাদের ব্লু ইকোনমি। এখন এখান থেকে আমরা কতটুকু পাবো তারও একটা ব্যাপার আছে নাকি? আচ্ছা, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমার মধ্যে যা কিছু আছে সেটাই আমাদের। তাহলে অর্থনৈতিক সমুদ্র সীমা কত? আচ্ছা, বাংলাদেশের সমুদ্র সীমার আয়তনটা হচ্ছে প্রায় বাংলাদেশের সমান, এবং সেটা হিসাব করা হয় এইভাবে একেবারে সাতক্ষীরা থেকে একদম সোজা, বুঝছেন কিনা? সাতক্ষীরা থেকে একদম সোজা, আর এখান থেকে সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ থেকে এইদিকে বাঁকা এসে এইদিকে এইভাবে করে এইদিকে 3 কোণ আকৃতির একটা সমুদ্র সীমা মিশছে, যার এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এদিকে হচ্ছে মিয়ানমার, আর এদিকটা হচ্ছে ভারত, এদিকটা হচ্ছে বাংলাদেশ। ওকে, এটি হলো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা, এইটা দেখছেন। এবং এর মোট বাংলাদেশের সমুদ্র সীমার মোট আয়তন হচ্ছে 1,13,800 কত জন? 1,13,800 কত জন নাকি 1,17,813 1,17,813 বর্গ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা। এখন আপনি চিন্তা করেন, এটা কিন্তু প্রায় বাংলাদেশের সমান। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,000, আর আমাদের সমুদ্র সীমার আয়তন হচ্ছে 1,17,813 বর্গ কিলোমিটার। মানে হচ্ছে সমুদ্র গর্ভে আমাদের প্রায় সমান বাংলাদেশের আয়তনের একটি সমুদ্র সীমা আমাদের রয়েছে, এবং এই সমুদ্র সীমা কিন্তু আমরা লাভ করছি অতি সম্প্রতি। কেননা এতগুলো আমরা ভোগ করতে পারতাম না আগে। আমরা ভারত এবং মিয়ানমারের সাথে ন্যায্য দাবি পাওয়ার পরে আমরা এটাকে সমুদ্র সীমা বাড়ছে, ঠিক আছে। সো এই যে 1,17,813 কিলোমিটার, এর মাঝখানে যা কিছু আছে এর দাবিদার হচ্ছে বাংলাদেশ। এখানে তেল, গ্যাস, মাছ, ঝিনুক, মুক্তা, শৈবাল, ইভেন পানি, এর মালিক হচ্ছে বাংলাদেশ। এবং এখান থেকে কোনো সম্পদ কিন্তু আপনার এই ভারত, মিয়ানমার বা কেউ নিতে পারবে না। সো এটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্র সীমা। ওকে, আর এখান থেকে রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে আর একটু উপরে, যেটি হচ্ছে 12, মানে এর মধ্যে কেউ আসলে অনুমতি লাগবে, এটা হচ্ছে এই দিকটায়। ওকে, আর বাকি এটাকে বলা হয় পাশাপাশি, এখানে পাহারা দিবে হচ্ছে কোস্টগার্ড, এবং এটাকে বলা হচ্ছে ইন্টারনাল ওয়াটার, যেটা হচ্ছে এই নদী বিধৌত অঞ্চলটা আর কি, সমুদ্র যেখানে মিশছে। আপনারা বুঝছেন কিনা? এটি হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা বা অন্যান্য বিষয় নিয়ে তথ্য। আচ্ছা, আপনারা যারা আমার ব্যাচটিতে ভর্তি হতে চান, আজকে যদিও আমার পেইড বেসের ক্লাসটি হচ্ছে এখানে ট্রান্সফার করছি, তো আপনারা যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের ক্লাসগুলো সব রেকর্ড থাকবে, আর আমরা ক্লাসগুলো কিন্তু রেগুলার হচ্ছে আমরা নিচ্ছি। প্রত্যেক দিন আমাদের 3টা-4টা করে ক্লাস হয়। সো হিউজ ক্লাস পাবেন আপনি, সপ্তাহে 7 দিনই আপনাকে ব্যস্ত রাখবো ক্লাস, পরীক্ষা বা অন্যান্য মাধ্যমে। সো আপনারা ক্লাসগুলোয় ভর্তি হতে পারেন, এবং আমি বলতে পারি যে আপনারা আমার কোর্সগুলোয় ভর্তি হলে, সে প্রিলি করলে লিখিতর অনেক কাজ আপনার হয়ে যাবে, আবার লিখিত করলেও প্রিলির কাজ হয়ে যাবে, আর কম্বাইন করলে তো কোনো কথাই নেই। সো আপনারা কম্বাইনভাবে আমার প্রিপারেশন নিতে পারেন। আর যাদের সময় আছে অনেক, তাদেরকে বলবো আপনারা এখন কম্বাইন প্রিপারেশন নেন, কেননা আগামীতে আপনারা সময় খুবই কম পাবেন। আমাদের এই চেয়ারম্যান খুবই মানে আর কি পিএসসির যে বর্তমান চেয়ারম্যান আছেন, তিনি কিন্তু খুব দ্রুত পরীক্ষাগুলো দিবেন। তার মানে আমাদেরকে এখন থেকে প্রস্তুত থাকতে হবে যে যেই সব সাবজেক্ট আমরা কিছু যদি পড়ে শেষ করতে পারি এখনই, তাহলে ভবিষ্যতের জন্য আমাদের চাপ কমবে। তাহলে পরীক্ষার আগে এসে আমরা শুধু ম্যাথ করলাম, তাই না, কোনো সমস্যা হবে না। আপনি লিখিত পরীক্ষার টাইমটা আপনি এসে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, এগুলো একটু পড়লেন বেশি বেশি করে, ইংরেজি পড়লেন, সাম্প্রতিক পড়লেন, কারণ সাম্প্রতিক পড়তে পড়তেই খবর হয়ে যায়। তাহলে আমি যদি এখন থেকে কম্বাইন্ড প্রিপারেশনটা নেই, তাহলে ভবিষ্যতে আমরা যে কাজটা করতে পারবো, যে আমরা শুধু সাম্প্রতিক পড়লাম, আমরা শুধু ইংরেজি করলাম, ইংরেজি সাম্প্রতিকগুলো পড়লাম, রচনাগুলো পড়লাম, যেগুলো হচ্ছে আমার রিসেন্ট পড়তে হয়, ম্যাথগুলো একটু প্র্যাকটিস করলাম, তাহলে আমরা এখন থেকে বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপরে হচ্ছে বিজ্ঞান, এগুলো আমরা শেষ করে ফেলতে পারি। এগুলো কিন্তু খুব কাজে দিবে আপনাদের, ঠিক আছে। তাহলে মনে হয় আজকের মতো আমরা এখানে শেষ করব। আর আপনারা যারা ভর্তি হতে চান তারা আমাদের কোর্স তো বললামই, আপনারা এখানে বলে দিয়েছিলাম, আপনারা ওখান থেকে দেখে নেবেন, আর না হলে আমাকে ইনবক্সে নক দিবেন কোনো কিছু জানতে হলে, ঠিক আছে। তাহলে আজকের মতো করে আমরা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, শুভরাত্রি।